night. আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম। সবাই বাসায় আফরোজা বাদে। আমি অফিসে ডিউটিতে আছি। আপনার কিসের ডিউটি রাতের বেলা? আমার চেম্বারে আছি। আপনি চেম্বারে আছেন, সেটা বলেন। চেম্বার থেকে বাসায় যান না কেন? ম্যাম শুধু ক্লাসের জন্য ওয়েট করতেছিলাম। আর এখানে ওরা ভর্তি পেশেন্ট আছে তো, যে একটু রাউন্ড দিতে হয়। কানিজেরও ডিউটি নাকি? জি ম্যাডাম। নাইট থাকে কি ডেইলি নাকি? না ম্যাডাম, সপ্তাহে 2 দিন নাইট থাকে। আল্লাহ, তো আজকে ক্লাসটা ফেলা উচিত হয় নাই। সরি, আমি তো জানতাম না আপনাদের উল্টাপাল্টা হয়ে গেছে। আচ্ছা, তাড়াতাড়ি আমরা শেষ করে দেব। একটু স্ট্রাকচার খারাপ পেশেন্ট না আসলে সমস্যা নেই ম্যাডাম। করোনা ভর্তি হচ্ছে নাকি আবার? ডেঙ্গু ভর্তি হচ্ছে ম্যাডাম পিআইসিইউ তে। আরে কি অবস্থা, একটা না একটা লেগেই আছে। করোনা ধরে ডেঙ্গু। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ম্যাম। জি মেরি, ভালো আছেন? আমি আপনাদের সবারটাই পেয়েছি, আমি সব সেভ করে রাখছি। একটা একটা করে আমি যতটুকু পারি দেখতেছি, দেখে আমি ফিডব্যাক দিব। লাবিদারটাও পেয়েছি, আর মারুফ একটা পাঠিয়েছে। কাজী হাবিব মনে হয় ইয়ে করেছেন, সেকেন্ড টাইম পাঠিয়েছে আবার। দুইবার পেয়েছি আপনারটা। আমি পাঠাই নাই। ও আপনি ও সরি, মোহাম্মদ খালেদ। আচ্ছা, কাজী হাবিব আপনি পাঠাননি না? না ম্যাডাম, এটা আপনাকে করতে হবে তো। জি হ্যাঁ, পাঠিয়ে দিন। কত ক্লাসটা করতে পারিনি। আচ্ছা, আপনি করেন, করে পাঠিয়ে দেন। আমি ওই যে ইয়ার কথা বলছি, আরেকজন আছে না মোহাম্মদ খালেদ, সে আমাকে পাঠিয়েছে দুইবার। ম্যাডাম আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আইরিন, আপনি এখন কেমন আছেন? জি ম্যাডাম আলহামদুলিল্লাহ। ভালো আছেন তো? হ্যাঁ জি ম্যাডাম ভালো আছি। আচ্ছা, আপনার বাচ্চাটা ভালো আছে? জি ম্যাডাম আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকুক। আপনার কতজন এই হেলথ সিস্টেমে? 21 জন, 19 জন, কয়জন? ম্যাম সিডি এর ওরা নেই, সিডি আর হেলথ প্রমোশন হেলথ এডুকেশন মেবি নেই। জানি আমি 19 জন বোধহয়। মাহমুদুল হাসানের তো করার কথা। মাহমুদুল হাসান আর ডক্টর আসিফ সহ। কালকে আপনাদের ম্যাডাম চলে আসছিল বাসায় হঠাৎ করে 7:08 সময়। ডক্টর শাহনাজ, কথা নাই বলা নাই, কিছু বলে টলে নেই, ঠাস ঠুস এসে হাজির। সে ভাবছে আমি ক্লাস নিয়ে ফেলছি 7টায়। এখন আসছে হাজবেন্ড বাচ্চা নিয়ে, কি করবো, এদিকেও যেতে পারি না ওদিকেও, তো ভাবলাম যে তাহলে এটাই করি, কিছু করার ছিল না। ওকে, আমার মনে হয় যে অনেকে কবে কখন জয়েন করবে, আমরা একটু তাহলে শুরু করে দিই না? 8:05 বাজে। অনেকে এখনো 6 জন বাকি আছে, বাকিদের 6 জন। আর বাচ্চাদের সাথে একটা মুভি দেখতেছিলাম আজকে, কি যেন মুভিটার নাম, একটু ভুলে গেলাম। 5 ফিট অ্যাপার্ট, দেখেন আপনারা, ইংলিশ মুভি দেখছেন? ইংলিশ মুভি দেখার সুযোগ হয় নাকি? কথা বলে না কেন, আমার কথা শুনেন না নাকি? হ্যাঁ জি ম্যাম, জি ম্যাম। বেশি স্ট্রেস থাকলে মাঝে মধ্যে মুভি দেখবেন, আমি প্রায় দেখি। একটু আগে দেখতেছিলাম সাথে 5 ফিট অ্যাপার্ট, এটা
দেখেন খুব সুন্দর সিস্টিক ফাইব্রোসিসের পেশেন্ট নিয়ে কনজেনিটাল ডিজিজ মজা ভালো আছে মুভিটা সুন্দর মাঝে মধ্যে মুভি দেখবেন ভালো ভালো মুভি বাচ্চাদের নিয়ে দেখবেন আর কি জান হাতে পাই না হুম রিমোটই হাতে পাই না কি দেখে কার্টুন কার্টুন কেউ দেখে কেউ জি বাংলা দেখে জি বাংলাটা কে দেখিস জি বাংলা জি এর যত চ্যানেল আছে এত বিশ্রী বাংলা টাংলা সব খালি কি যে দেখায় আল্লাহ জানে এগুলা দেখলে আমার মেয়েরা ম্যাম হাসতে এটা রিমুভ করা গেলে খুব ভালো হইতো খুব ভালো হইতো এই স্টার জলসা আর হচ্ছে হলো গিয়ে জি জি বাংলা বাংলা দেখলে আমার এমন হাসি আসে আমার মেয়েরা হাসতে হাসতে শেষ হয়ে যায় ওরা ইংলিশ মিডিয়ামে পড়ে তো আমি জানি না ওদের বাংলা একটু দুর্বল এগুলা শুনলে ওরা খালি হাসে হাসতেই থাকে আমাদের জীবনও দেখা হয় না জি বাংলা হাসান কেমন আছেন সরি আপনাদের কালকের ক্লাসটা সবার জন্য উল্টাপাল্টা হয়ে গেছিল আজকে ক্লাসটা নিয়ে নিই আচ্ছা ইয়ে আফরোজা কি আরবার জয়েন করছেন এ কোন আফরোজা আরসিএইচ আফরোজা ডক্টর আফরোজা আপনি এই কোর্সটা আপনার বাকি আছে পরীক্ষাটা আমি দেই নাই শুধু রিটেনটা দেই নাই হেলথ সিস্টেম ম্যানেজমেন্ট এটা বাকি এটা তো প্রজেক্ট ম্যানেজমেন্ট ম্যাডাম এটা বাকি না সরি এটা বাকি না আচ্ছা সরি আমি আমার গ্রুপে দিছি তো এটা আফরোজা এটা হেলথ সিস্টেম ম্যানেজমেন্ট পলিসি ক্লাস ওকে আচ্ছা জি ম্যাডাম থ্যাংক ইউ ম্যাডাম আমি লিখব ওকে ওকে সরি আচ্ছা আরো 4 জন বাকি আছে আমরা শুরু করি 4 জন বাকি থাকবে অসুবিধা নাই সো দেখি আমি স্ক্রিন শেয়ারটা করি আগে এত জিনিস খুলে রাখছিলাম তো নিজেরটা নিজেই খুঁজে পাই না আচ্ছা আমরা আজকে পড়বো বাংলাদেশের হেলথ সিস্টেম গভর্নমেন্ট চাকরি করে কে আপনাদের মধ্যে গভর্নমেন্ট হেলথ সিস্টেমে চাকরি করে আসছেন কেউ বা চাকরি করছেন নো ওয়ান ওকে তাহলে তো মুশকিল আচ্ছা যেখানেই কাজ করি আমরা প্রাইভেটে করছি যেখানেই করছি আমি বেসিক্যালি আমরা যে কাজগুলো করি এটা গভর্নমেন্ট হেলথ সিস্টেমের সাথে করি আমরা সব কাজই আমাদের যা কাজগুলো থাকে টিচিং হোক টিচিং তো আপনাদের সাথে আছে এমপিএইচ কিন্তু আমাদের যে অর্গানাইজেশনাল যে রিসার্চ অ্যাক্টিভিটিস প্রজেক্ট অ্যাক্টিভিটি আমাদের যে পলিসি মেকিং এর কাজ আমাদের যে অ্যাডভোকেসি সবই গভর্নমেন্টের সাথে আমাদের বিএইচএস এইভাবে কাজ করে আসে অনেকদিন থেকে বিশেষ করে এনসিডি ডিপার্টমেন্ট হেলথ সিস্টেম স্ট্রাকচার না বুঝতে পাবলিক হেলথে কোনো লাভ নাই পাবলিক হেলথে যে কাজগুলো আমরা করি দ্যাট ইজ ফর দ্য বেনিফিট অফ দ্য পিপল হ্যাঁ আমরা হেলথ সার্ভিসকে উন্নত করার জন্য চেষ্টা করতেছি তো এই হেলথ সার্ভিসকে উন্নত করতে হলে আমাদের যে ওওপি আউট অফ পকেট এক্সপেন্ডিচার 67 টাকা পার 100 টাকা মানে 67% 100 টাকা যদি খরচ হয় 67 টাকা আমাদের পকেট থেকে যায় 23 টাকা গভর্নমেন্ট দেয় জিডিপি আর বাকি কিছু ডোনার ফান্ড পার্টনার থেকে আসে কিন্তু আমরা যে আপনারা যে অর্গানাইজেশন গুলোতে সার্ভিস দিচ্ছেন তাদের যে টার্নওভার অফ পেশেন্ট সেটা অনেক কম গভর্নমেন্ট হেলথ সার্ভিস থেকে তাই তো কারণ আপনারা দেখে মনে হচ্ছে আপনাদের অনেক পেশেন্ট আসতেছে কিন্তু আসলে আপনারা যদি পুরো গভর্নমেন্ট হেলথ সিস্টেম স্ট্রাকচারকে চিন্তা করেন এটা তুলনায় কিছু না এবং গভর্নমেন্ট হেলথ সিস্টেম স্ট্রাকচারে বিভিন্ন টায়ারে হেলথ সার্ভিস দেওয়া হয় এবং এই টায়ারগুলো সম্বন্ধে এবং কি কি হেলথ সার্ভিস আছে হেলথ সার্ভিসের আসলে টাইপগুলো কি এগুলো আমরা একটু আজকে জানবো সো একটা হেলথ সিস্টেম স্ট্রাকচার করতে গেলে ইট ইজ এ সিস্টেম which is a collection of elements of or components that are organized for a common purpose. Common purpose টা কি হেলথ সার্ভিস তাই না আমরা পিপলকে হেলথ সার্ভিস দিব এবং এই হেলথ সার্ভিস নিয়ে অনেক লেকচার আছে আপনারা ইউনিভার্সাল হেলথ কভারেজ ক্লাসটাও আমি নিব আপনাদের মানে এনসিডি তে বলতেছি ইউনিভার্সাল হেলথ কভারেজ ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট দ্যাট শুড নো মানে মাস্ট নো টু অ্যাচিভ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এটা প্রত্যেক পাবলিক হেলথ স্পেশালিস্টকে জানতে হবে তো ইউনিভার্সাল হেলথ কভারেজের যেই মোটোটা আছে
এটা যদি আপনি হেলথ সিস্টেম স্ট্রেনথেনিং বা হেলথ সিস্টেমকে না জানেন তাহলে অ্যাচিভ করা সম্ভব নয়। A health system is the sum total of all the organizations, institutions, and resources whose primary purpose is to improve health. তাহলে অর্গানাইজেশনস ইনস্টিটিউশনস যাই বলেন, রিসোর্সেস, আমি রিসোর্সেস সবসময় বলি, প্রজেক্টে বলেছি মানি ম্যাটেরিয়াল। রিসোর্স হতে পারে হিউম্যান রিসোর্স। সেই ক্ষেত্রে আমরা চিন্তা করি যে আমাদের যারা আছে ফিজিশিয়ানস, মানে ডক্টরস, নার্সেস, and other para-health professionals may be SSCMO, maybe midwives, maybe paramedics, maybe technicians, technologists, physiotherapists, anyone হতে পারে। এখানে এটা একটা কমন টার্ম। So all the organizations and resources whose primary purpose is to improve health, এটা আমাদের চিন্তা করতে হবে। আমরা গভর্নমেন্ট হেলথ সিস্টেম নিয়ে এই জন্য বলছি যে আমাদের গভর্নমেন্ট হেলথ সিস্টেমে বেশিরভাগ সার্ভিসগুলোকে ফ্রি দেওয়া হয়। কোয়ালিটি সার্ভিস কতটুকু দেওয়া হয় এটা আমরা জানি না। এটার জন্য আমাদের ইউনিভার্সাল হেলথ কাভারেজের পিলারগুলোকে মনে রাখতে হবে। A health system needs staff, fund, information, supplies, transport, communications, and overall guidance and direction. And it needs to provide services that are responsive and financially fair while treating people decently. So it is the concept of the universal health coverage. Universal health coverage আপনাকে সবকিছু একটা হেলথ সার্ভিসের মধ্যে তুলে দিতে হবে। একটা সার্ভিস প্রোভাইড করবেন, সেটা অনেকগুলা এরকম থাকতে হয়। অ্যাফোর্ডেবল, অ্যাভেলেবল, অ্যাক্সেসিবল, ওকে, AAA and many other things. So এই ফেয়ার কোয়ালিটি সার্ভিস হইতে হবে। এখন হেলথ সিস্টেম স্ট্রাকচার আসলে আমরা এই কোয়ালিটি সার্ভিস নিয়ে আজকে পড়বো না, বিকজ আমরা শুধু স্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচার নিয়ে পড়বো, এর ম্যানেজারিয়াল রোল নিয়ে পড়বো, যেহেতু এটা হেলথ সিস্টেম অ্যান্ড স্ট্রাকচার। আমরা আজকে এই জিনিসগুলা জানবো। So Ministry of Health and Family Welfare is responsible to ensure the basic healthcare to the people of this country. সব জায়গায় তাই মিনিস্ট্রি অফ হেলথ, আমাদের মিনিস্ট্রি অফ হেলথ এর নাম মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। অ্যান্ড অ্যাট প্রেজেন্ট দ্য পপুলেশন ইজ আসলে আরো বেশি। আমি এখানে যেটা লিখছি, এখন আমাদের এটা ছিল একটা 2017 মতো, এখানে এখন আপনারা ধরে নিতে পারেন এটা প্রায় অ্যাবাউট আমাদের 168 মিলিয়ন পিপল আছে। সো about 168 million people, আরো বেশি, অনেকে বলে 18 কোটি, 17 কোটি, 16 কোটি, আমি 16 থেকে 17 কোটি ধরে নিচ্ছি। লিভিং উইথ অ্যান এরিয়া অফ 1,47,520 স্কোয়ার কিলোমিটার, পার ক্যাপিটাল জিডিপি ইজ US 2068 এবং 1906 হচ্ছে 2019। এটা দুইটাই আমরা পেয়েছি। আমাদের পার ক্যাপিটাল গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ইউএসএ পার ক্যাপিটাল দেখা যায় যে এটা একটা হিসাব আসে যে ইনকাম কান্ট্রিজ এর সাথে, লো ইনকাম কান্ট্রিজ, হাই ইনকাম কান্ট্রিজ, মিডল ইনকাম কান্ট্রিজ, এই তাদের এরকম হচ্ছে। আমাদের এখন পার ক্যাপিটাল হচ্ছে 206 এর। আপনারা জানেন যে আমরা কয়দিন আগে 2019-এ, কয়দিন আগে না, ঠিক 1 বছর 1.5 বছর আগে আমাদের জুলাইতে ওয়ার্ল্ড ব্যাংকের যে 2019-এ পাবলিশ হয়েছে, সেখানে বাংলাদেশ লোয়ার মিডল ইনকামে শো করা হয়েছে। এটা একটা নিয়ম আছে, আপনারা ওয়ার্ল্ড ব্যাংকের যে ক্লাসিফিকেশন যাবেন, যে দেখবেন যে একটা ওখানে পার ক্যাপিটা US ডলার ইনকাম দেওয়া থাকে একটা কান্ট্রি বরাবর। এটা কান্ট্রির গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের বিভিন্ন হিসাব আছে। এগুলো আমি আসলে ওগুলো ক্লাস এখন নিচ্ছি না আপনাদের, তারপর আমি একটু বলে দিই। তো 1400 নিচে যেগুলা, সেগুলা হচ্ছে 1400 US ডলার বলছি, সেগুলো হচ্ছে লো ইনকাম। আমরা এতদিন তাই ছিলাম। 2019 থেকে এটাকে লোয়ার মিডিল ধরা হয়েছে আপ টু 44, প্রায় 4400 পর্যন্ত লোয়ার মিডিল, তারপরে গেলে আপার মিডিল। তো 4400 US ডলার যেতে অনেক সময়, বুঝতেছেন, এর ডাবল হতে হবে। তো আমরা এখন 2068 প্রায়। তো 2068-এ 2020-এ যে US ডলার, এটাকে নিয়ম হচ্ছে যে যেখান থেকে ডিক্লারেশন হবে হলেই কিন্তু লোয়ার মিডিল ইনকাম কান্ট্রি হয়ে যায় না। ইউর ইকোনমিক স্ট্যাবিলিটি শুড পারফর্ম লাইক দিস আপ টু 3 years কনস্ট্যান্টলি। মানে 2019 থেকে 20 ফিনান্সিয়াল ইয়ার, FY জানেন তো, FY সবাই লেখেন, FY হচ্ছে ফিনান্সিয়াল ইয়ার। আমরা সবকিছুর হিসাব ফিনান্সিয়াল ইয়ারে করি, আমাদের হেলথ সিস্টেম, স্ট্রাকচার, বাজেট, এভরিথিং। জুলাই টু জুন, ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও তাই, জুলাই টু জুন, এটা ফিনান্সিয়াল ইয়ার বলে, FY। সো এইখানে এই ফিনান্সিয়াল ইয়ার 3টা যেতে হবে, 19 থেকে 20, 20 থেকে 21, 21 থেকে 22, 22 পর্যন্ত যদি আমরা পার ক্যাপিটা ইনকাম US ডলারে 2068 বা 1400 উপরে ধরে রাখতে পারি, সো উই উইল বি আপগ্রেডেড অ্যাজ লোয়ার মিডল ইনকাম কান্ট্রি। তারপরে আবার যখন 4400 হবে, if there is any chance in next 10 years or more, I don't know, so then we will be called as upper middle income countries. So Ministry of Health and Family Affairs is the sector leader as it provides most of the
হেলথ অ্যান্ড নিউট্রিশন পপুলেশন সার্ভিসেস, হেলথ নিউট্রিশন অ্যান্ড পপুলেশন সার্ভিসেস, এইচএনপি। এইচএনপি জানতে হবে, এইচএনপি হচ্ছে আমাদের সেক্টর ওয়াইড প্রোগ্রামের নাম। এইচপিএসপি, তারপর হয়েছে এইচএনএনএসপি, আমি বলবো এটা একটু। and it manages and coordinates services of non-government and private sector. আমাদের গভর্নমেন্টের যে হেলথ সেক্টর প্রোগ্রামটা, তো সো মিনিস্ট্রি অফ হেলথের আন্ডারে সেক্টর ওয়াইড প্রোগ্রামের আন্ডারে সবাই কাজ করতেছে, সবাই, নন গভর্নমেন্ট, গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর সবাই কাজ করতেছে। ওকে, সো আমাদের পপুলেশন, আমাদের মেল ফিমেল মোরলেস ইকুয়াল। আমাদের লাইফ এক্সপেক্টেন্সি মেল 71, ফিমেল 74, এভারেজ লাইফ এক্সপেক্টেন্সি 72, আমাদের মিডিয়ান এজ 26.57। এখানে আপনি দেখতে পারবেন যে আমাদের আসলে মানে আর্লি অ্যাডাল্ট গ্রুপের পপুলেশন এখন বেশি, প্রোডাক্টিভ এজের পপুলেশন 20 থেকে 40 বা 20 থেকে 60 এর মধ্যে সবচেয়ে বেশি, এলডারলিও না, এদিকেও না। এই জন্য আমাদের ইকোনমিক ইমপ্রুভমেন্ট হচ্ছে, জিডিপি বাড়তেছে। একটা দেশের প্রত্যেকটা দেশে এরকম কোন একটা সিচুয়েশন আসে যখন, এখন বাংলাদেশের এই সিচুয়েশনটা চলতেছে যে আমাদের প্রোডাক্টিভ পিপল অনেক বেশি এই সময়টায়। আমাদের 20 বছর পর আমাদের ওল্ডার এজের পিপল অনেক বেশি হয়ে যাবে এবং আমাদের অনেক একটা বলছে জেরিয়াট্রিক হেলথ প্রবলেম গুলো অনেক বেশি বেড়ে যাবে, আমাদের হেলথ বার্ডেন অনেক বেড়ে যাবে। তো এখন থেকে এগুলাকে কোপ আপ করার চেষ্টা করতে হবে, কারণ আমাদের এখন এই যে মিডিল এজ গ্রুপ 20 থেকে 50 বা 60 পর্যন্ত, এরাই সবচেয়ে বেশি ইনকাম গ্রুপ। সেই জন্য কিন্তু অর্থনৈতিকটা একটা স্টেবিলিটিতে গেছে এবং অর্থনৈতিক অনেক উন্নতি হচ্ছে। আমাদের মোরলেস আমাদের বার্থ রেট 17.55, death rate 5.5, growth rate 1.3, fertility rate 1.99. সো এই আমাদের বাংলাদেশ একটা গ্ল্যান্স। এখন বাংলাদেশের জিডিপি গ্রোথ 2019-এ ছিল 8.2%। এইভাবে করে আমাদের বাড়ছে আস্তে আস্তে। তবে হেলথ সেক্টরে যে বাজেট, এটা কিন্তু সেই পরিমাণে খুব একটা বেশি বাড়ছে না, মোটামুটি ভাবে এবারও কিছু বেশি ছিল, কিন্তু কোভিড এর কারণে এবার তো সবই অন্যদিকে চলে গেছে, কোনো ইমপ্রুভমেন্ট হয়নি। সো এই হেলথ সিস্টেম স্ট্রাকচারের ক্ষেত্রে করতে গেলে আমাদের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার জানতে হবে। আমরা জানি বাংলাদেশে 8টা ডিভিশন আছে, 8টা ডিভিশন। লাবিদা, তুমি কয়টা ডিভিশনের নাম বলতে পারবে? ঢাকা, চিটাগাং, সিলেট, রাজশাহী, তারপরে হচ্ছে আরো তো আছে। কানিজ কয়টা ডিভিশন? বাকি 4টা বলেন। কানিজ, জি, বাকি 4টা বলা যাবে? আচ্ছা, আপনি মিউট করেন, অনেক শব্দ। আচ্ছা, কে বলবে বাকি 4টা? ম্যাম, দিনাজপুর, রংপুর, রাজশাহী। এই দিনাজপুর, রংপুর, রাজশাহী, দিনাজপুরকেও বানাই দিছে বিভাগ। দিনাজপুর শিক্ষা বোর্ড। আচ্ছা আচ্ছা, রংপুর হবে, দিনাজপুর হবে না। রংপুর আছে, বরিশাল আছে, খুলনা, খুলনা, ময়মনসিংহ, রংপুর, ঢাকা, চিটাগাং, সিলেট, রাজশাহী আগে, বরিশাল, তারপরে খুলনা থাকবে, বরিশাল হবে, এরপরে রংপুর, তারপরে ময়মনসিংহ। ময়মনসিংহ হয়েছে সবশেষে। হ্যাঁ, সবশেষে হচ্ছে, সেটা নিয়ে সবশেষে বললাম এটার নাম, এটা ময়মনসিংহ লাস্টে। সুতরাং দেখেন নলেজের আমাদের গ্যাপ কতখানি, আমরা নিজেরাই জানি না আমাদের ডিভিশন কয়টা এবং কোনটা কোনটা আছে। তাহলে জানতে হবে নিজের হেলথ সিস্টেম। শুধু ডিউটি দিলে হবে না, ডিউটি দিয়ে মানুষকে সার্ভ করলে হবে না, মানুষের উপকার করতে হবে। ডিউটি কয়েক মানুষের উপকার করলে লাভ নেই, সব মানুষের উপকার করতে হবে। হেলথ সিস্টেমকে স্ট্রং করতে গেলে অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট গুলো একটু জানতে হবে। আমাদের ডিভিশন 8টা, সিটি কর্পোরেশন 12টা, মেট্রোপলিটন সিটি 4টা, মিউনিসিপ্যালিটি 327, ডিস্ট্রিক্ট 64, উপজেলা 490, ইউনিয়ন 4500, ওয়ার্ড 40,000, ভিলেজ অ্যাপ্রক্সিমেটলি 87,000। এগুলো সব অ্যাপ্রক্সিমেট, মানে উপরের গুলা বাদে নিচের গুলা এরকমই এক কম বেশি হতে পারে। এটা হচ্ছে একটা ফিগার আমরা জানা দরকার। কেন জানা দরকার? কারণ আমাদের হেলথ সিস্টেমটা যে টায়ার, এটা হচ্ছে সাধারণত উপর থেকে
ডিভিশন লেভেলে টারশিয়ারি কেয়ার থাকে, ডিস্ট্রিক্ট লেভেলে সেকেন্ডারি আছে, টারশিয়ারিও আছে, উপজেলা অ্যান্ড বিলো, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, ভিলেজ, এইগুলাকে সাধারণত প্রাইমারি হেলথ কেয়ার স্ট্রাকচারে ফেলা হয়। উপজেলা অ্যান্ড বিলো, এটা হচ্ছে উপজেলার ডিস্ট্রিক্টের পরে দেখে এটাকে অনেক জায়গায় সাব ডিস্ট্রিক্ট বলে। সাব ডিস্ট্রিক্টটা পুরো ওয়ার্ল্ডেই পরিচিত এই ওয়ার্ডটা। তো সাব ডিস্ট্রিক্ট লেভেলের যে হেলথ কেয়ারটা সেটা হচ্ছে প্রাইমারি হেলথ কেয়ার। তাহলে উপজেলা অ্যান্ড বিলোতে যেটা পড়তেছে সেগুলো সবই প্রাইমারি হেলথ কেয়ার। সুতরাং হেলথ স্ট্রাকচার গুলো জানতে হয় এভাবে। অনেক সময় আমাদের আরবান মডেল ফার্মেসি থাকে, তারপরে হচ্ছে আরবান ডিসপেন্সারি, এগুলো যে থাকে এগুলো হচ্ছে আপনার সিটি কর্পোরেশনের সাথে জড়িত। সিটি কর্পোরেশনের জন্য আলাদা হসপিটাল থাকে, সিটি কর্পোরেশনেরও থাকে, মেট্রোপলিটন সিটি 4টাতে এমনি আছে। মিউনিসিপ্যালিটি যেগুলাতে আছে মিউনিসিপ্যালিটির জন্য আলাদা ওয়ার্ড অনেক সময় থাকে। সো এগুলোকে জানতে হবে যে আরবান হেলথ কেয়ার আর হচ্ছে রুরাল হেলথ কেয়ার কি। আরবান হেলথ কেয়ারে সাধারণত টারশিয়ারি গুলো আরবান ধরা হয়, আর রুরাল হেলথ কেয়ার সাধারণত প্রাইমারি হেলথ কেয়ার লেভেলকে বলা হয়। ডিস্ট্রিক্ট থেকে আরবান, উপজেলার উপরে সব আরবান। তাহলে আমরা যে টারশিয়ারি সেকেন্ডারি কথা বলি সেগুলো হচ্ছে সব আরবান। আর রুরাল হেলথ সেন্টার গুলা যদি আমি বলি যে রুরাল, বেসিক্যালি প্রাইমারি হেলথ কেয়ার গুলাই সাব ডিস্ট্রিক্ট লেভেল, তো তারপরে এগুলা রুরাল শুরু হয়ে যায়। তাহলে এই জিনিসগুলো জানা দরকার এই কারণে যে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট এই কারণে জানতে হবে, ঠিক আছে। এরপরে দেখেন হেলথ নিউট্রিশন অ্যান্ড পপুলেশন সেক্টর প্রোগ্রাম ম্যানেজমেন্ট স্ট্রাকচার ফলোস দ্য জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ অফ দ্য কান্ট্রি, জেনারেল অ্যাডমিনিস্ট্রেটিভ সেটিং অফ দ্য কান্ট্রি। এখানে ম্যানেজমেন্ট স্ট্রাকচারটা কি বলা হয়েছে দেখেন। একদম প্রথমে কি থাকবে, প্রথমেই হচ্ছে সেক্রেটারিয়েট। আমরা জানি যে হেডেড বাই অনারেবল মিনিস্টার অ্যান্ড স্টাফ বাই সিভিল সার্ভেন্টস। সিভিল সার্ভেন্টস মানে কিন্তু সার্ভেন্ট না, এখানে সিভিল সার্ভেন্ট মানে হচ্ছে সেক্রেটারি, তারপরে হচ্ছে ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি। আমরা একটু দেখবো স্ট্রাকচার গুলা। তাহলে আমাদের এখানে যে প্রথম স্ট্রাকচার গুলা বলতেছি, আমাদের এই যে হেলথের যে হেলথ নিউট্রিশন পপুলেশন সেক্টর প্রোগ্রাম, এইটার যে ম্যানেজমেন্ট স্ট্রাকচার, তার প্রথম হচ্ছে সেক্রেটারিয়েট, এরপরে হচ্ছে ডিরেক্টরেটস, এরপর হচ্ছে ডিভিশনস, এরপর হচ্ছে ডিস্ট্রিক্টস, এরপরে উপজেলা, ঠিক আছে। তো এই যে এগুলা কেন বলতেছি, এগুলা হচ্ছে যে মানুষ আছে এর সাথে, প্রত্যেকটাতে হিউম্যান রিসোর্স, এরা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সন। তাহলে সেক্রেটারিয়েটে যারা থাকবেন তারা কি, তারা হচ্ছেন পলিসি মেকার। সেক্রেটারিয়েটে যারা, যেমন অনারেবল মিনিস্টার, স্টেট মিনিস্টার, এখন তো স্টেট মিনিস্টারের পোস্টটাও আসছে অনেক ইয়েতে। তারপরে হচ্ছে আমাদের তারপরে পোস্ট যেটা প্রথমেই হচ্ছে কি, সেক্রেটারি। সেক্রেটারি মানে সচিব। তাহলে এখানে যারা কাজ করতেছেন এরা হচ্ছেন পলিসি মেকারস। এটা বোঝানোর জন্য এটা বলা হয়েছে আপনাদেরকে। ম্যানেজমেন্ট স্ট্রাকচারে যেটা আছে সেক্রেটারিয়েট, ডিরেক্টরেটস, তারপরে এরকম আমাদের প্রায় 9টা ডিরেক্টরেটস আছে। তারপরে হচ্ছে আমাদের ডিভিশনস, ডিভিশনাল ডিরেক্টরস আছে সব জায়গায়, হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং মেইনলি। তারপরে ডিস্ট্রিক্টস আছে, প্রত্যেকটাতেই ডিস্ট্রিক্টস এর জন্য ডিস্ট্রিক্ট সিভিল সার্জন হচ্ছে হেলথ ম্যানেজার, উপজেলাতে ইউএচএফপিও হেলথ ম্যানেজার। সো এইখানে আমরা যেটা পড়ছি সেটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ। আজকে কিন্তু আমরা শুধু হেলথ সিস্টেম স্ট্রাকচার, তার হিউম্যান রিসোর্স, এগুলা নিয়ে কথা বলবো। সো হেলথ সিস্টেম স্ট্রাকচারে তাহলে আপনাদেরকে বুঝতে হবে যে আমাদের যেসব সেক্রেটারিয়েট সেগুলো হচ্ছে আমাদের হেলথ অ্যাডমিনিস্ট্রেটর, এবং কিন্তু তারাই হচ্ছে পলিসি মেকার। ঠিক অ্যাডমিনিস্ট্রেটর বললেও ভুল হবে, তারাই কিন্তু মেইন পলিসি মেকার। আর যারা ডিরেক্টরিজ গুলো চালায়, যেমন ডিরেক্টরের ডিজিএইচএস, ডিজিএফপি, ডিজিডিএ, ডিজিএনএম, এখানে এই প্রত্যেকটা ডিরেক্টরিজ জানতে হবে। এইভাবেই কিন্তু আমাদের কাজগুলি আসে এবং এগুলা কিন্তু মনিটরিং, ইভালুয়েশন হয় এবং বাজেট গুলা আমাদের এভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে। এর মধ্যে আমাদের আমরা যাদের সাথে কাজ করি তারা মেইনলি হচ্ছে ডিজিএইচএস, ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস। তাহলে এর একটা ডিজি থাকবে, এডিজি থাকবে এবং স্টাফ থাকবে। এরকম ডিজিএফপি এর আলাদা ডিজি আছে, ডিরেক্টর জেনারেল অফ ফ্যামিলি প্ল্যানিং। তারপরে ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ডিজিডিএ, এটা ওই যে আইপিএইচ। মহাখালীতেই সব, কিন্তু ডিজিএফপি টা শুধু নাই, এটা কারণ বাজারে বড় অফিস আছে, ডিজিএফপির অফিস কারণ বাজারে। এগুলো জানতে হবে। স্বাস্থ্য অধিদপ্তর বাংলা হচ্ছে ডিজিএইচএস এর বাংলা স্বাস্থ্য, মহাখালীতে। অনেকেই যারা সরকারি চাকরি না করলে যাওয়ার প্রয়োজন কম পড়ে। ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, ডিজিডি, এটাও মহাখালীতেই। আইপিএইচ যেটা ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, এটা জানতে হবে। এখানে ডিজিডি এটাও আছে, এই যে ইপিআই ভবনের সাথে। তারা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, এই যে আমাদের যত ড্রাগ ট্রায়াল, তারপরে যে ভ্যাকসিন আনবে বা নিবে, এই যে ড্রাগের পারমিশন দেওয়া ফার্মাসিউটিক্যালস কোম্পানি, তারা করছে। এরপর হচ্ছে ডিজিএনএম, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি। এরা কি করছে, এই এটাও আপনার কলেরা হাসপাতাল যেখানে আছে, যে এখানে আইপিএইচ একটা জায়গায় তো সব, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, আপনাদের আইএসটি আছে যেখানে, এই আইএসটির সাথেই ডিজিএনএম আছে, ডিরেক্টর জেনারেল অফ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি।
এখনকার ডিজি মনে হয় রাশি ডাক্তার এরকমই নাম, রাশি ডাক্তার। তো সেই এগুলি তারা কি করছে, এই যে বিএনসি বাংলাদেশ নার্সিং কাউন্সিল এবং আদার যে রেগুলেটরি বডি গুলো আছে এগুলার মধ্যে সমন্বয়কারী, এবং তারা এই নার্সিং এর যে কোর্স এবং নার্স এমপ্লয়মেন্ট এগুলা দেখছে এবং নার্সদের রোল। এছাড়া আছে ডিরেক্টর জেনারেল অফ হেলথ ইকোনমিক্স, এইচইউ, এটা আপনার ইয়েতে ওই যে প্রেস ক্লাবের সামনে বিএমএ ভবনের পাশেই, এটাকে কি যেন বলে জায়গাটার নাম, ভূমি ভবন, এরকম এই জায়গায় আছে। তো ডিরেক্টর জেনারেল অফ হেলথ ইকোনমিক্স কি করছে, আমাদের যে ন্যাশনাল হেলথ অ্যাকাউন্ট এই হেলথ ইকোনমিক্স এর কাজগুলা করে। আমাদের তো অনেক কিছু আছে, আমাদের এই যে আমাদের জিডিপি বলতেছি, তারপর আমাদের এই যে ওপি বলতেছি, যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, গভর্নমেন্টের বাজেট, এগুলো হেলথ ইকোনমিক্স ইউনিট এরা করতেছে। ঢাকা ইউনিভার্সিটির সাথে সমন্বয়কারী। ঢাকা ইউনিভার্সিটির হেলথ ইকোনমিক্স ডিপার্টমেন্টটা অনেক বড় এবং তারা এই কাজগুলো করে। তারপরে ডিরেক্টর জেনারেল অফ হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, এইচইডি। হেলথ ইঞ্জিনিয়ারিং হচ্ছে যেগুলা আপনার এই যে ইঞ্জিনিয়ারিং এই যে ইনস্ট্রুমেন্ট এগুলার আরো কিছু বিভাগ আছে, তারা এই যে সমস্ত হেলথ ইনস্ট্রুমেন্ট, হেলথ ইঞ্জিনিয়ারিং এবং আদার যেসব কাজ দরকার এই মেশিন রিলেটেড এবং অনেক কিছু, তারা হচ্ছে এগুলা দেখে। সবই হেলথ রিলেটেডই, কিন্তু এক একজন এক একটা করতেছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং, এটা নিপোর্ট, সবাই জানে, এটা আগারগাঁয়ে। নিপোর্টটা হচ্ছে আপনার সমস্ত এই যে ডাটাগুলো দেয়, আপনার যে বলি না আমরা বিবিএস, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, তারপরে নিপোর্ট, এদের মাধ্যমে আমাদের রিসার্চ অ্যান্ড ট্রেনিং, পপুলেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং সমস্ত ডাটাগুলো আসে। আমাদের যত আমরা যে বলি মর্টালিটি রেট, এই রেট ওই রেট, তারা এটা করে ওটা করে, অনেকগুলো কাজ নিপোর্টের মাধ্যমে আমাদের সমস্ত সরকারি এবং আমাদের যে পুরো হেলথের সব স্ট্যাটিস্টিক্স গুলা রান করছে। ট্রান্সপোর্ট অ্যান্ড ইকুইপমেন্ট মেইনটেনেন্স, এটা ট্রান্সপোর্ট অ্যান্ড ইকুইপমেন্ট, এখানেও কিছু মেডিকেল ইকুইপমেন্টের মেইন জিনিসগুলা ইকুইপমেন্ট মেইনটেনেন্স এটা করে। আর ইঞ্জিনিয়ারিং হচ্ছে কোনো ঠিক করা, নতুন ইয়ে করা, এগুলো আপনারা বুঝেন নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিং আর ইকুইপমেন্টের মধ্যে পার্থক্য। এবং ট্রান্সপোর্ট যে ভেহিকেল, এরা এখান থেকে আসতেছে সবকিছু। এবং ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কশপ, এই নিমিউ আছে, এটা আপনার ওই যে আগারগাঁতে না, ওই যে এটা আপনার সংসদ ভবনের কাছাকাছি কোথাও, যে পাট গবেষণা কেন্দ্র আছে যে ওখানে আশেপাশে একটা জায়গায় আছে নিমিউ, ন্যাশনাল ইলেকট্রোমেডিক্যাল মেইনটেনেন্স ওয়ার্কশপ। এরা হচ্ছে যত ছোটখাটো জিনিস যেগুলো একটু ডেলিকেট, যেমন হচ্ছে আপনার রেডিওথেরাপির মেশিন, কেমোথেরাপির মেশিন, অথবা হচ্ছে আপনার অ্যানালাইজার, অনেক ছোট ছোট জিনিসের আরো কিছু বেসিক জিনিসের উপর এরা কাজ করছে। তো এই হলো আমাদের টোটাল 9টা ডিরেক্টরেট। তার সাথে আমাদের ডিভিশনাল ডিরেক্টরস থাকে, প্রত্যেক জায়গায় আছে, সব ডিভিশনে একটা করে ডিভিশনাল ডিরেক্টরস। যেমন হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং আছে, এরকম প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই ডিভিশনাল ডিরেক্টর থাকবে, বিশেষ করে ফ্যামিলি প্ল্যানিংটাই বেশি করে। আর ডিস্ট্রিক্ট লেভেলে গিয়ে 64টা ডিস্ট্রিক্টেই একজন করে সিভিল সার্জন থাকে। সিভিল সার্জন হচ্ছে ডিস্ট্রিক্ট হেলথ ম্যানেজার। সে কিন্তু পুরো ডিস্ট্রিক্টের, এই যে আমরা বলি ডিস্ট্রিক্ট হসপিটাল, এটাও সিভিল সার্জনের আন্ডারে, আর উপজেলা হসপিটাল এটাও সিভিল সার্জনের আন্ডারে। তাহলে সিভিল সার্জন ইজ দ্য হেলথ ম্যানেজার। এখানে কিন্তু হেলথ ম্যানেজার থেকে জানতে হবে ডিভিশনাল ডিরেক্টরস এর আন্ডারে এই ইউএফপিও, দেখেন ইউএফপিও। তাহলে এখানে জানতে হবে যে ডিভিশনাল ডিরেক্টরস আছে, এরপরে ডেপুটি ডিরেক্টরস আছে, ডিস্ট্রিক্ট লেভেলে থাকে যারা, তারাকে বলা হয় ডেপুটি ডিরেক্টরস। এই ফ্যামিলি প্ল্যানিং এর ডেপুটি ডিরেক্টরস এর আন্ডারে ইউএফপিও, উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার। আর ডিস্ট্রিক্ট লেভেলে যে সিভিল সার্জন, তার আন্ডারে হসপিটাল সুপারিনটেনডেন্ট এবং এইচএফপিও। হসপিটাল গুলো হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের যে হসপিটাল, সো এগুলো আপনারা লিখে রাখেন। আর হচ্ছে এগুলা পরীক্ষায় হয়তো বা কোনো একটা স্ট্রাকচার বা কোনো একটা টারশারি হেলথ কেয়ার বলতে পারি। আমি একটা দুটো প্রশ্ন এখান থেকে রাখি, বেশি না, আমি দুটো প্রশ্ন দিয়ে দিব, হয়তো একটা আসবে আপনাদের পরীক্ষার সময়। আর এই হেলথ স্ট্রাকচারটা মনে রাখবেন যে আমাদের একটা হয়তো বা এমন হতে পারে যে আমরা বলতে পারি যে আমাদের হেলথ স্ট্রাকচারটা একে দেখাও, টারশারি লেভেল, তারপর সেকেন্ডারি লেভেল এন্ড প্রাইমারি লেভেলে। আর হচ্ছে উপজেলা থেকে এন্ড বিলো হচ্ছে আমাদের শুরু হয়ে গেল প্রাইমারি লেভেল। তো এখন হচ্ছে যে পাবলিক সেক্টর হেলথ সিস্টেম ইজ স্ট্রাকচার্ড অ্যাজ আ হায়ারার্কিক্যাল পিরামিড উইথ 5 লেয়ার্স, প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। ঠিক আছে? তো এখন প্রাইমারিতে তিনটা কি বলা হয়েছে সেটা আপনারা একটু দেখেন। প্রাইমারিতে হচ্ছে কমিউনিটি ক্লিনিক, তারপরে হচ্ছে আপনার ইউনিয়ন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, উপজেলা হেলথ কমপ্লেক্স। আর হচ্ছে যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে, এখানে যে সেকেন্ডারি, ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল আর হচ্ছে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার। এরপরে টারশিয়ারি লেভেল, তাহলে সেকেন্ডারি লেভেল, প্রাইমারি। তো প্রাইমারি লেভেলে এখানে আমি বলে রাখি
যে কমিউনিটি ক্লিনিকের পরেরটাই হচ্ছে এখানে দুটো জিনিস আছে। এখানে একটা জিনিস আমি এখানে দিই নাই, আপনারা একটু লিখে দিই আপনাদেরকে, না আপনারা করে ভুলে যাবেন। আচ্ছা, এখানে যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো যে আপনাকে যদি বলা হয় যে আমাদের প্রাইমারি লেভেল অফ কেয়ার, আমি বলেছি উপজেলা অ্যান্ড বিলো, এটা কিন্তু আমি উল্টা করে আবার দেখাচ্ছি যে আমাদের একদম গ্রাসরুটে যারা আছে সেটা হলো কমিউনিটি ক্লিনিক। এরকম এটা হচ্ছে আমাদের কিন্তু একটা বিরাট অ্যাচিভমেন্ট, আমাদের প্রধানমন্ত্রী এবং মাকদুমা নার্গিস ওনার ফ্রেন্ড কমিউনিটি ক্লিনিক ইনিশিয়েটিভ, যেটা আপনার অফিসটা হচ্ছে বিএমআরসিতে মহাখালীতে, বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের দোতলায়। তো এখানে একটা বিশাল প্রায় 15 বছর আগেই এটা শুরু হয়। এই কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সরকার চেয়েছিল যে আমাদের প্রতি 6,000 পপুলেশনের জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক থাকবে, এবং এটা 13,500 কমিউনিটি ক্লিনিক, একটি 15,000 টোটাল। তো 13,500 কথাই বলা হয় যে টোটাল ফাংশনাল কমিউনিটি ক্লিনিক আছে। সো কমিউনিটি ক্লিনিকটা কি? কমিউনিটি ক্লিনিক ইজ এ অ্যাকচুয়ালি একটা ডোনেশন ভিত্তিক একটা ভলান্টারি হেলথ সার্ভিস। কিরকম মানে কমিউনিটি ক্লিনিকে সিএসসিপি কিন্তু হচ্ছে আপনাদের অ্যাপয়েন্টেড, কিন্তু এই যে কমিউনিটি ক্লিনিকের যে ইনফ্রাস্ট্রাকচার এটা কিন্তু ডোনেশন। ইট ইজ নট, দিস ইনফ্রাস্ট্রাকচার ইজ নট বাই দ্য গভর্নমেন্ট। এখানে গ্রামের কিছু প্রভাবশালী মানুষ এবং তাদের কমিউনিটি সাপোর্ট গ্রুপ, এটা একদম খুবই ইম্পর্টেন্ট জিনিস, সিএসজি বলে। কমিউনিটি সাপোর্ট গ্রুপ তিনটা আছে, একটা কমিউনিটি গ্রুপ আর হচ্ছে 2টা কমিউনিটি সাপোর্ট গ্রুপ। 17 জন করে এক একটা গ্রুপে থাকে, তারা এই ভলান্টারি সার্ভিস, ভলান্টারি ডোনেশনের মাধ্যমে এই কমিউনিটি ক্লিনিককে ফর্ম করেছেন। প্রতি 6,000 পপুলেশনের জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক। তার সেখানে বসেন কে? সেখানে যিনি বসেন উনি একজন 8 পাস অ্যান্ড অ্যাবাভ, এটাকে আর পরবর্তীতে উন্নীত করা হয়েছে কিনা আমি জানি না। তার নাম হচ্ছে সিএইচসিপি, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। এখানে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস, অ্যান্টিনাটাল কেয়ার, পোস্টনাটাল কেয়ার, ইমিউনাইজেশন, এই জন্য বলছে ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার, যেমন বাচ্চাদের নিউট্রিশন, ডায়রিয়া ট্রিটমেন্ট, এগুলো দেওয়া হয়। কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের জন্য কিছু ছোট ছোট এলিমেন্ট, কোনো অ্যান্টিবায়োটিক অথবা যেটা আপনার মনে হতে পারে যে হাঁচি কাশি ঠান্ডা জ্বর এরকম একটা কিছু এলিমেন্ট, তারপরে কমন প্রবলেমস, এবং রেফারাল সেন্টার হিসেবে কাজ করে ফর নেক্সট স্টেপ আইদার ইউনিয়ন সেন্টার অথবা উপজেলা হেলথ কমপ্লেক্স। তাহলে এখানে টায়ারটা হলো যে আমাদের যদি রেফারাল লিঙ্কেজটা আমি একটু পরে আবার দেখাবো আপনাদেরকে। সো এখানে মনে রাখেন যে আমাদের এই ধরনের ট্রিটমেন্ট গুলো দেওয়া হয় এবং 29 আইটেমস এর মেডিসিন পাওয়া যায় এই কমিউনিটি ক্লিনিক গুলাতে। তো আপনাদের আসলে এগুলো ভিজিট করা দরকার। আমরা আপনাদের ফিল্ড ভিজিটটা তো হয় নাই, স্প্রিং 20, ফল 20, আমাদের ফল 19 পর্যন্ত হয়েছে। ফিল্ড ভিজিটে আমরা প্রত্যেকবার কমিউনিটি ক্লিনিক ভিজিট করাই সবসময়। তো এবার আসলে নেক্সট আমরা কোথায় যেতে পারবো জানি না, এখন যে করোনার যে অবস্থা, তো ফিল্ড ভিজিটে আসলে এক ক্রেডিট, যেটা কম্প্রিহেন্সিভ ফিল্ড ভিজিট কি করা যাবে জানি না। সো কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন হেলথ সেন্টার, উপজেলা হেলথ কমপ্লেক্স, এগুলো ভিজিট করলে যেটা হয় যে আপনাদের হেলথ স্ট্রাকচার গুলো সম্বন্ধে জানা হবে। তো এখানে আমরা এই সার্ভিসগুলো কমিউনিটি ক্লিনিকে দিই। আরেকটা হচ্ছে ইউনিয়ন সাব সেন্টার এবং ফ্যামিলি প্ল্যানিং এর যে সার্ভিসটা এখানে দেওয়া হয় কমিউনিটি ক্লিনিকটা শেষ করি। সেখানে যিনি এই সার্ভিসটা দেন তিনি হচ্ছেন হেলথ অ্যাসিস্ট্যান্ট। সে কিন্তু ডিজিএফপি না, ডিজিএইচএস এর আন্ডারে। এখানে একটা প্রবলেম হচ্ছে, ডিজিএইচএস ডিজিএফপি একসাথে কাজ করলেও এদের যেহেতু ডিরেক্টরেট আলাদা, সচিব আলাদা, এদের সব কিন্তু আলাদা। এবং ফ্যামিলি প্ল্যানিং এ মানুষ নন মেডিকেলও আছে, কিন্তু ডিজিএইচএস এর কোনো মানুষ নন মেডিকেল নেই, সব ডাক্তার। সে যে আমাদের মিনিস্টার অবশ্য নন ডাক্তার, যাই হোক। তো সচিব ডাক্তার হতে পারে, নন ডাক্তার হতে পারে, কিন্তু এরপরে যে যারা হচ্ছে ডিজি এবং হচ্ছে এরা সব ডাক্তার, কারণ ইমপ্লিমেন্টিং তো। তো ইউনিয়ন এই কমিউনিটি ক্লিনিকের পরে যে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস দেওয়া হয়, এটা আসলে পিওর FWA, লিখে রাখেন FWA, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট দিয়ে এই ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটা দেওয়া হয়, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। এবং এখানকার যে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস, যদি এটা হেলথ স্ট্রাকচার কমিউনিটি ক্লিনিক, কিন্তু FWA কাজগুলো করতেছে কিন্তু ডিজিএফপির আন্ডারে, তারা সেপারেট রিপোর্ট করে। যদি কমিউনিটি ক্লিনিকের সিএসসিপি, কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার যে কাজগুলো করে তারা ডিজি হেলথকে রিপোর্ট করে, আর
ফ্যামিলি প্ল্যানিং যে কাজগুলো হয়, যেমন FWA আর FWB যেগুলো করে, তারা রিপোর্ট করে GGFP কে, মানে UFPO কে আর UHFPO কে। এগুলা রিপোর্টিং অথরিটি আমি আবার বলে দিব। ইউনিয়ন সাব সেন্টার এবং ইউনিয়ন হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, এই দুটার মধ্যে কি পার্থক্য? এই দুটার মধ্যে পার্থক্য হচ্ছে ইউনিয়ন সাব সেন্টার হচ্ছে DGHS এর আন্ডারে, আর একই সাথে লাগানো থাকে UHFWC। এখানে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটা শুধুমাত্র দেওয়া হয়, আউট পেশেন্ট সার্ভিস, এগুলো শুধু, কোনো ইনডোর নাই। আর কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল, ক্লিনিক্যাল কেয়ার, নর্মাল ডেলিভারি, কিছু অল্প কিছু অংশ এবং অ্যাডোলেসেন্ট হেলথ কেয়ার, এগুলো দেওয়া হয় ইউনিয়ন সাব সেন্টারে। তাহলে বেশিরভাগ ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটা কোথায় যাচ্ছে? ফ্যামিলি প্ল্যানিং সার্ভিসটা হচ্ছে UHFWC। এখানে FWV লিখে রাখেন, FWV ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর। ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর ইউনিয়ন সাব সেন্টারে কে বসে? SSCMO, সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার। তাহলে আপনাদের এখানে আমি কমিউনিটি ক্লিনিকে অবশ্য আমি পরে হেলথ রিসোর্স বলে দিব, তারপরে আমি এখানে দিয়ে দিই। এখানে বসে হচ্ছে CHCP আর হচ্ছে হেলথ অ্যাসিস্ট্যান্ট। এই দুইজন যদি আমি বলি, তাহলে এই দুইজন হচ্ছে DGHS এর, এই দুইজন DGHS এর। আর আরেকজন কমিউনিটি, এরা দুজনই ফিল্ড ওয়ার্কার, HO ফিল্ড ওয়ার্কার, FWO ফিল্ড ওয়ার্কার, কিন্তু এই দুজনই হচ্ছে হোম ভিজিট করে। HA এবং FW এরা হোম ভিজিট করে করে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস এবং তাদের অনেক কাজ আছে, এগুলো করতে থাকে। ইমিউনাইজেশন কভার করে, অনেক কিছু আছে তাদের রোল। এদের বোথ সেন্টার বেস এবং group, কিন্তু ইনি শুধু সেন্টার বেস, এই যে। এবং CSCP হচ্ছে আপনার এই দুইজন রিপোর্ট করবে DGHS কে, সরি এই দুইটা, এইটা আর হচ্ছে এইটা। আর FW রিপোর্ট করবে হচ্ছে DGFP কে। আর ইউনিয়ন সাব সেন্টারে বসবেন যে, উনি হচ্ছেন SSCMO। আর এখানে যে বসে সে হচ্ছে FWV, FW যে ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, এর হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং। তো এখন উপজেলা হেলথ কমপ্লেক্স হচ্ছে তার নেক্সট টায়ার। সাধারণত উপজেলা হেলথ কমপ্লেক্সের মধ্যে আমরা যে স্ট্রাকচারটা পড়ি সেটা হচ্ছে এই 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 স্ট্রাকচারটা আপনারা যদি চিন্তা করেন, এইটা যে ম্যাডাম শোনা যাচ্ছে না। ম্যাডাম আপনি তো মিউট হয়ে আছেন। না, লাইনটা ব্রেক হয়ে গেছিল, কানেকশন। আপনারা শুনতে পাচ্ছিলেন? এখন শুনতে পাচ্ছেন? এখন পাচ্ছি ম্যাডাম। লাস্ট 2 মিনিট শোনা যায়নি। ঠিক আছে, শোনা না গেলে বলতে হবে তো, আমি তো হঠাৎ করে দেখি যে লাইন নাই। আচ্ছা, কোত্থেকে শুনেন নাই? আমি বলতেছিলাম যে আমাদের যে স্ট্রাকচারটা, হেলথ সিস্টেম স্ট্রাকচার, সেটার রেফারেল চেইনটা হচ্ছে ঠিক নিচ থেকে উপরের দিকে। মানে এরকম ওয়ার্ড যেরকম থাকে, একটা 6,000 পিপল, এখানে তো আপনার 6 ভিলেজ আছে, 27, এরকম একটা ভিলেজে হতে পারে একটা কমিউনিটি ক্লিনিক। যদি তার পপুলেশন 6,000 হয়, তাহলে 6,000 পপুলেশনের একটা কমিউনিটি ক্লিনিক। তাহলে কমিউনিটি ক্লিনিকের নেক্সট স্টেপ হচ্ছে ইউনিয়ন সাব সেন্টার, তার নেক্সট স্টেপ হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স, তার নেক্সট স্টেপ হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল, তার নেক্সট স্টেপ হচ্ছে টারশিয়ারি মেডিকেল কলেজ হসপিটাল। এই হলো আমাদের স্ট্রাকচার, রেফারেল সিস্টেম। সেটাই আমি এতক্ষণ আপনাদেরকে দেখাচ্ছিলাম। তো 50 বেডের হসপিটাল, এতে ইনডোর আউটডোর সবই আছে, ইমার্জেন্সি আছে, ইমার্জেন্সি মেডিকেল অফিসার, এবং হচ্ছে এখন 31 to 50 এই জন্য বলা হচ্ছে যে আগে সব 31 ছিল, এখন সব 50 বেডে আপগ্রেডেড হয়ে গেছে। উইথ ডায়াগনস্টিক এবং অপারেটিভ ট্রিটমেন্ট এটার ফ্যাসিলিটি আছে। এখানে অনেক উপজেলাতে আবার আপনার সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংও হয়, সেটাও চালু করা হয়েছে বেশ কিছুদিন হলো। অনেক উপজেলাতে এটা হচ্ছে, এবং প্যারামেডিক্স যারা আছে বা মিডওয়াইফ, তারাও প্যারামেডিক্সও করে, নার্সও করে, তাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে, ভায়া ট্রেনিং ভায়া হয়। তো যদি পজিটিভ পায় তাহলে সেগুলোকে রেফার করে টারশিয়ারি হসপিটালে। তো
এরকম উপজেলা হেলথ কমপ্লেক্সের অনেক স্ট্রাকচার আছে, সেটা আমরা দেখব। এরপরে হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল, এটাই হলো সেকেন্ডারি লেভেল। এটা লেখা আছে হেলথ সার্ভিস ডেলিভারি এট সেকেন্ডারি লেভেল। সেখানে আমাদের তো আপনারা সবাই জানেন ডিস্ট্রিক্ট হসপিটাল 250 বেডের হয় বেশিরভাগ ক্ষেত্রে। এইটা এখন আর বলে লাভ নেই। 50 বেডের এক সময় ছিল, এখন আর বেশিরভাগই সবই 250 বেড হয়ে গেছে। অনেক কিছু কিছু একটু 100 আছে জেনারেল হসপিটাল গুলা, তো সেটা আপনার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো এখন বেশিরভাগই ধরবেন 250 বেডের হসপিটাল, এবং 250 বেডের হসপিটাল থেকে কিন্তু অনেকগুলাই দেখবেন ডিস্ট্রিক্ট হসপিটালকে মেডিকেল কলেজে পরিণত করা হয়েছে। যেমন কুষ্টিয়া জেনারেল হসপিটাল, এটা মেডিকেল কলেজ হয়ে গেছে। তারপরে বোধহয় ইয়েতেও মানিকগঞ্জেও হচ্ছে, তারপরে গাজীপুরটা হয়েছে, টাঙ্গাইলেরটা হয়েছে। এরা কি হয়েছে সদর হসপিটাল বলতো, আগে থেকে ডিএসএস বলতো। একই সেকেন্ডারি হেলথ স্ট্রাকচার যারা 250 বেডের, এরা বেশিরভাগ ক্ষেত্রে অনেক সময় অনেক জায়গায় মেডিকেল কলেজ হয়ে গেছে। তো আমি এরকম কয়েকটা ভিজিট করছি, যেমন হচ্ছে আমি করলাম কোনটা, গাজীপুরেরটা করলাম আর হচ্ছে কুষ্টিয়ারটা করছি। আমাদের নোয়াখালীতেও এখন হয়ে গেছে ওইটাই। হ্যাঁ, কোনটা হয়েছে? আগে যেটা সদর হসপিটাল ছিল ওটা এখন আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হসপিটাল। কোথায়? নোয়াখালী। ও হ্যাঁ হ্যাঁ, নোয়াখালীতেও হয়ে গেছে। নোয়াখালীতে এরকম অনেক জায়গায় হয়ে গেছে। সদর হসপিটাল যেটা সেকেন্ডারি লেভেল, এতে একটা সমস্যা হয়েছে বুঝছেন, সেটা কি জানেন? টায়ারটা চেঞ্জ হয়ে গেছে, রেফারাল টায়ার। মানে আগে মেডিকেল কলেজের কিন্তু স্ট্রাকচার নাই এগুলাতে, এগুলাতে আসলে সদর হসপিটাল। এদের ঠিক মতো ওই যে মেডিকেল কলেজ হলে তো স্টুডেন্টদের আলাদা ডিসেকশন হল থাকবে, তারপরে আলাদা বড় বড় রুম থাকার কথা, অনেক কিছু থাকার কথা, লাইব্রেরি, এগুলো আসলে অনেক জায়গায় হয় নাই, কিন্তু মেডিকেল কলেজ হয়ে গেছে। তো পরে দেখা যাচ্ছে যে আসলে এগুলাকে ট্রান্সফার করে নতুন জায়গা নিয়ে নতুন করে করতেছে। যেমন গাজীপুর, এটা কিন্তু পুরো আবার নতুন করে কনস্ট্রাক্ট করছে মেডিকেল কলেজ। আজ সদর হসপিটালকে বেস করে প্রথমে শুরু হয়েছিল, পরে চলে গেছে। দিনাজপুরও তাই, দিনাজপুর যখন প্রথম হয় ওই যে 2000 সালে 2001-2-এ, তখন তো হয়ে গেছিল আনন্দ সাগর ক্যাম্পাসে, পরে ট্রান্সফার হয়েছে। প্রথমে সদর হসপিটালকে বেস করে হয়েছে। টাঙ্গাইলেও তাই, এটাও ট্রান্সফার হয়ে যাচ্ছে। তো এরকম সদর হসপিটালই থাকা উচিত, কারণ এটা হচ্ছে টায়ার অফ রেফারাল। আমরা সাধারণত উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল বা সেকেন্ডারি কেয়ারে আমরা রেফার করি, এরপরে লাগলে টারশিয়ারি কেয়ারে যাবে। তো সুতরাং এগুলো আবার হয়ে যাবে ঠিক। আরেকটা জিনিস আছে ডিস্ট্রিক্ট লেভেলে সেকেন্ডারি কেয়ারে, এটাকে বলা হয় এমসিডব্লিউসি। ইট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট একটা হেলথ সার্ভিস ডেলিভারি সেন্টার, ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার। এখানে শুধুমাত্র ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার এবং হচ্ছে আদার রিলেটেড যে ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস গুলা দেওয়া হয়, ডেলিভারি, সিজারিয়ান সেকশন, তারপরে হচ্ছে আপনার ফ্যামিলি প্ল্যানিং যেসব সার্ভিস, যেগুলা আপনার ইনজেকশন হোক, আদার কমোডিটিস বা স্টেরিলাইজেশন, যেখানে আপনার বলা হচ্ছে টিউবেক্টমি, এগুলা এখানে হচ্ছে শুধুমাত্র। তো এখানে সম্পূর্ণ রকম ম্যাটারনাল অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার সেন্টার, এটা একটা। এইটা 55টা আছে এখন পর্যন্ত, 64টা নাই, কিছু কিছু জায়গায় নাই। তো এই একটা জিনিস যেটার জন্য একজন মেডিকেল অফিসার থাকে, একে বলা হয়, এটা কিন্তু এমো ক্লিনিক যারা, তারাই এখানে মেইনলি বসে, এটাকে বলা হয় মেডিকেল অফিসার ক্লিনিক। এই মেডিকেল অফিসারের আন্ডারেই থাকে সে একজন ডক্টর এমবিবিএস, এবং তার আন্ডারে এফডব্লিউভি আছে। এফডব্লিউভি রাই সব কাজগুলা করে, এইগুলা চলতেছে। তো এই হলো আমাদের টোটাল স্ট্রাকচার। এবং টারশিয়ারি লেভেলে আপনারা সবাই জানেন মেডিকেল কলেজ হসপিটাল আছে। আমি ইচ্ছা করে এখানে 13 মেডিকেল কলেজ হসপিটাল দিছি পুরানটা। আমরা জানি আমাদের এখন 160টা মেডিকেল কলেজ আছে, গভর্নমেন্টে না, গভর্নমেন্টে আছে 31 মেডিকেল কলেজ হসপিটালস। তারপরে হচ্ছে 10 পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট and hospital, 1 dental college hospital, 20 specialized hospitals, 1 homeopathic medical college hospital, ayurvedic college hospital। তাহলে এই হলো টোটাল আমাদের টারশিয়ারি লেভেলের হেলথ সার্ভিস, যেখানে আমরা বলি যে পোস্ট গ্রাজুয়েট যে ইনস্টিটিউট এগুলাকে বলা হয় স্পেশালাইজড ইনস্টিটিউশন। এখানে সবসময় মনে রাখবেন টারশিয়ারিতে 2 রকম জিনিস আছে, একটা হলো মেডিকেল কলেজ হসপিটাল এন্ড স্পেশালাইজড ইনস্টিটিউটস এন্ড হসপিটাল। স্পেশালাইজড ইনস্টিটিউট হসপিটাল এগুলা কিন্তু আলাদা, পোস্ট গ্রাজুয়েট আছে, যেমন আপনি দেখবেন বিএসএমএমইউ, এটা কিন্তু আগে পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট ছিল, এটা নাম চেঞ্জ হয়েছে, কিন্তু এটা পোস্ট গ্রাজুয়েট হিসেবেই আছে, এটা স্পেশাল পোস্ট গ্রাজুয়েট। এরকম আরো অনেকগুলো আছে। যেমন আর স্পেশালাইজড ইউনিটের মধ্যে আপনি কি কি পারবেন বলতে? আমাদের স্পেশালাইজড ইনস্টিটিউট কি কি আছে ডিজিজ রিলেটেড বলতে পারবেন? ফারজানা ম্যাডাম, হ্যাঁ, এনআইসিভিডি, এনআইসিভিডি, হ্যাঁ এনআইসিভিডি একটা, আর নিগডু ম্যাডাম বললাম যে, হ্যাঁ নিগডু, এনআইসিভিডি, কিডনিটা গেল, আর তারপরে এনআইডিসি
বারডেম বারডেম আছে। মেন্টাল হেলথ। বারডেম পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট, কিন্তু এটা গভর্নমেন্ট না। আচ্ছা বারডেম একটা পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট, কিন্তু এটা গভর্নমেন্ট লেভেল না। NIDCS নিউরোসায়েন্স। NIDCR আছে, হ্যাঁ নিউরোসায়েন্স আছে। NIDCR হচ্ছে ক্যান্সার হসপিটালকে বলা হয়। ক্যান্সার হসপিটাল যেটা ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট, যেটা মহাখালীতে, এইটা। তাহলে NICVD বললেন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজ, এটা কিসের, এটা কি, এটা সলরদির সাথেই। NICVD এটা গভর্নমেন্টের চেস্ট ডিজিজ, সরি কার্ডিওভাস্কুলার হসপিটাল স্পেশালাইজড। এরপরে বলছে নিগডু, কিডনির জন্য স্পেশালাইজড হসপিটাল, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ কিডনি ডিজিজ হসপিটাল আছে, কিডনি ডিজিজ, ঠিক আছে, কিডনি ডিজিজ এন্ড নিউরোলজি। তাহলে নিগডু গেল। এরপরে যেটা বললো NIDCR মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ হসপিটাল, হ্যাঁ ন্যাশনাল ইনস্টিটিউট, NIDCR না NICRH, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ হসপিটাল, এটা হলো NICRH। এটা হচ্ছে আপনার ক্যান্সার ইনস্টিটিউট হসপিটাল মহাখালীতে, তিনটা। এছাড়া আছে ওই মহাখালীতে আরেকটা আছে বক্ষব্যাধি হাসপাতাল, যেটা, হ্যাঁ বক্ষব্যাধি হাসপাতাল হচ্ছে চেস্ট ডিজিজ হসপিটাল, চেস্ট ডিজিজ হসপিটাল, যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ চেস্ট ডিজিজ এন্ড হসপিটাল। NIDCH এটাই বলতেছিল, NIDCH হচ্ছে চেস্ট ডিজিজ হসপিটাল। তারপর হচ্ছে আপনার আর কি আছে, এই যে বললাম কার্ডিওভাস্কুলার, কিডনি, তারপর হচ্ছে যে পঙ্গু হাসপাতাল যেটা, এটা, হ্যাঁ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আছে। হ্যাঁ তারপর চক্ষু যেটা, সেটা ইনস্টিটিউট আছে। যক্ষা নিউরোসায়েন্স হসপিটাল, নিউরোসায়েন্স তো বলছে, হ্যাঁ ENT আছে, নাক কান গলা। নাক কান গলার একটা আছে, ওইখানে দেখবেন নাক কান গলার, ওই যেটা মানে ইয়াতে ফার্ম গেট, নিউরোসায়েন্স আর নাক কান। হ্যাঁ ওখানে কাছাকাছি নাক কান। আর ওই যে ফার্ম গেটে হচ্ছে চক্ষুরটা। তো এরকম এই যে ইয়াতে খামার বাড়িতে, তো এই সবগুলাই হচ্ছে আপনার ন্যাশনাল ইনস্টিটিউট, এবং তারা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট বোথ, এবং এগুলা হচ্ছে আমাদের কিছু হসপিটাল। তো এদেরকে বলা হয় স্পেশালাইজড ইনস্টিটিউট এবং টারশারি লেভেলেই যদিও, কিন্তু মেডিকেল কলেজ তো আর স্পেশালাইজড ইনস্টিটিউট না, মেডিকেল কলেজ হচ্ছে মেডিকেল কলেজ। এই ওয়ান ইনস্টিটিউট অফ, এছাড়া আমাদের কিছু স্পেশালাইজড পাবলিক হেলথ ইনস্টিটিউট আছে, যেটা আমি এখন বলবো, এবং তাদের রোল এখানে, এটা কি ব্যাপার আর আসতেছে, আচ্ছা কিছু যেই তিনটা এখন বলতে চাই সেটা আপনারা শুনুন। সেটা হলো পাবলিক হেলথ ইনস্টিটিউট আছে তিনটা, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ আরো আছে অবশ্য, এটা কেন ওই স্লাইডটা খালি আসতেছে বুঝতেছি না। যাক, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ যেটা হচ্ছে ভ্যাকসিন, সিরাম, আইভি ফ্লুইড, এরা করে হচ্ছে IPH, আমরা এটাকে কি বলি IPH এক নামে সবাই চিনি, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ এন্ড নিউট্রিশন, IPHN হচ্ছে ওই একই জায়গায় নিপসমের ঠিক কোণার মধ্যে দেখবেন IPHN, আর একটু ভিতরে গেলে হচ্ছে IPHN সবই আমরা ভিজিট করছি। IPH এ ভ্যাকসিন করা হতো, যেমন TT ভ্যাকসিন, এগুলা হচ্ছে শিপস ব্রেইন, এগুলাকে ভেড়ার ব্রেইন দিয়ে, অনেক কিছু আছে, মাংকি, এগুলা ওদের স্পেশালাইজ স্ট্রাকচার, এবং যত আইভি ফ্লুইড সব এখান থেকে আসে বাংলাদেশে, এগুলো খুব ইম্পর্টেন্ট। সিরাম, ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ এন্ড নিউট্রিশন, এটা আয়োডিন এন্ড ভিটামিন A ডেফিসিয়েন্সি ডিজিজ গুলার জন্য যেসব দেওয়া দরকার সেগুলা দেয় সবখানে। তারপরে ইনস্টিটিউট অফ এপিডেমিওলজিক্যাল ডিজিজ কন্ট্রোল এন্ড রিসার্চ হচ্ছে IEDCR, এটা স্বাস্থ্য অধিদপ্তরের সাথে লাগানো IEDCR। এই যে সমস্ত করোনাকালীন, আপনারা এখন ফ্লোরা ম্যাডামকে সবাই চিনেন, উনি এখন আমাদের ADG হয়ে গেছে DGHS এ, ADG প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট। DGHS এর স্ট্রাকচারে ডিজির পরে ADG আছে দুইজন, একটা প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট আর একজন হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। উনি প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্টের ADG হয়ে গেছেন, পরে হয়তো উনি আসলে ভবিষ্যৎ DG হবেন আমাদের ধারণা। তো ইনস্টিটিউট অফ এপিডেমিওলজিক্যাল উনি ডিরেক্টর ছিলেন IDCR, এপিডেমিওলজিক্যাল সার্ভিলেন্স, ডায়াগনোসিস অফ STD, এইডস, কালাজ্বর, আইডেন্টিফিকেশন অফ ভেক্টর, সব এখানকার কাজ, নিপা ভাইরাস, ডেঙ্গু, তারপরে হচ্ছে যাই আছে সব IDCR এই সার্ভিলেন্স গুলাকে করে, এবং IDCR এর মাধ্যমে অনেক জায়গায় এই কাজগুলো হচ্ছে। এখানে আরো কিছু বলা হয়নি, এক্সটেন্ডেড ইমিউনাইজেশন প্রোগ্রাম, এই EPI ভবন, এটা একটা আছে, যদি এটা ইনস্টিটিউট না, এটা খুব স্পেশাল, এটা এই যে IPH এর সাথেই একটা আছে। এটা একটা স্পেশালাইজ পাবলিক হেলথ ইনস্টিটিউট ঠিক হচ্ছে না, কিন্তু EPI এর সমস্ত কাজকর্ম, যেটা আমাদের দেশে খুব ইম্পর্টেন্ট, কারণ আমাদের প্রায় সাকসেসফুল 99% পাবলিক হেলথ ইমিউনাইজেশন, সেটা হচ্ছে আপনার এই EPI ভবন, এক্সটেন্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন। এটাও এখানে একটা বড় বিল্ডিং আছে, এটা এক ধরনের
ইনস্টিটিউটই আবার ইনস্টিটিউট না, ইনস্টিটিউট হিসেবে পরিচিত না, কিন্তু ইনস্টিটিউটের মতোই। আরেকটা এখানে দেওয়া হয় নাই, IDH ইনফেকশাস ডিজিজ হসপিটাল, এটা ইনস্টিটিউট না, এই জন্য আসলে এখানে আসেনি। এটা শুধুমাত্র স্পেশালিস্ট পাবলিক হেলথ ইনস্টিটিউট 3টা আছে, যেটার কথা বলা হয়েছে। এছাড়া আহ, উম, আমরা যদি এখানে আপনাদের আচ্ছা, এখানে বাকিগুলো আসলে ইনস্টিটিউট না, এই জন্য এটা এখানে আবসাম যাই না কেন শো করতেছে না, এখানে একটা কিছু লেখা ছিল, ব্ল্যাঙ্ক আসছে। যেটাই হোক, আমি কিছু আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি, এছাড়া আপনারা দেখবেন যে ইপিআই এর জন্য একটা আছে, তারপরে দেখবেন হচ্ছে ইনফেকশাস ডিজিজ হসপিটাল। নিপসম হচ্ছে আমাদের সবার জানা উচিত, সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ সোশ্যাল মেডিসিন, এটা আপনাদের সবার জানার কথা। তো এইগুলা আমাদের, তাছাড়া কিছু ওয়ার্ক আমাদের কিছু আছে। ইপিআই হচ্ছে এক্সটেন্ড ফর কমিউনিটি, আইডিএস হচ্ছে ইনফেকশাস ডিজিজ হসপিটাল, ঠিক আছে। ইনফেকশাস ডিজিজ হসপিটাল 7তলা ভবন, অনেকেই হয়তো শুনছেন। কেন আমি এটা বারবার বলতেছি, এখানেই হচ্ছে আমাদের একমাত্র এইডস এর জন্য আলাদা বেড করা আছে, দোতলা তিনটা। এইডস এর রোগীদের এখানে রাখা হয় ওয়েস্টার্ন ব্লট টেকনিক, এবং র্যাবিস এর ভ্যাকসিন, আমরা প্রায় বলি না যে র্যাবিস এর ভ্যাকসিনটা কিন্তু এখান থেকে আসে, র্যাবিস এর ভ্যাকসিনটা এখান থেকেই সবখানে ওখানে গিয়ে দিয়ে আসে। আপনি দেখবেন যে প্রায় বলা হয় ইনফেকশাস ডিজিজ হসপিটাল 7তলা ভবন। নিপসম কি? নিপসম জানতে হবে এই কারণে যে নিপসম হচ্ছে আমাদের পাবলিক হেলথের একটা সবচেয়ে গভর্নমেন্ট একটা বড় ইনস্টিটিউশন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন। ওকে, এটা হলো নিপসম। তাহলে এখানে কেন আমি বললাম এইচআইভি এডস এর কিন্তু আর কোথাও ইয়ে নাই, শুধুমাত্র এখানে ইনফেকশাস ডিজিজ হসপিটালে এসটিডি এবং ডিপথেরিয়া। আমরা অনেক আগে রোগী দেখছিলাম, এখন কিন্তু এখন দেখাই যায় না। একটা দেখছিলাম ডিপথেরিয়া রোগী 4তলায় আইডিএস এ, এবং এখানে একমাত্র এই রোগীগুলা পাওয়া যায়। এটা ইনফেকশাস ডিজিজ হসপিটাল। আপনার ডিপথেরিয়া, মামস, মিজেস, পুরানো রোগীগুলা, পক্সের রোগী আইসোলেটেড থাকে, এইচআইভি এডস এর এরকম কিছু কিছু, এবং হচ্ছে র্যাবিস এর ভ্যাকসিনটা আসে ইনফেকশাস ডিজিজ হসপিটাল। ইপিআই তো জানেন সমস্ত ভ্যাকসিনের স্টোরেজ হাউস, এখানে এক্সপান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, ইপিআই ভবন। আর নিপসম ইজ দ্য অনলি ওয়ান যেটা পাবলিক হেলথের জন্য একমাত্র গভর্নমেন্ট ইনস্টিটিউট, ঠিক আছে। তো এই হলো আমাদের মোটামুটি ভাবে ইনস্টিটিউট পাবলিক মানে বলতে আমি গভর্নমেন্ট বোঝাচ্ছি, পাবলিক হেলথ গভর্নমেন্ট। এছাড়া তো নন গভর্নমেন্ট অনেক আছে, যেমন বিইউএইচএস কাজ করে পাবলিক হেলথ, তারপরে আইসিডিডিআরবি কাজ করে, ব্র্যাক কাজ করে, এরা প্রাইভেটের। তো পাবলিক হেলথের ইনস্টিটিউট বলতে আমরা এগুলাই বুঝি। তা এখন আমরা আসলে আপনাদেরকে যেটা দেখাবো সেটা আমি একটু দেখে নেই, এটা কি ওকে, দেখা যাচ্ছে নতুন ইয়েটা দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে? জি ম্যাম, জি দেখা ম্যাম। যাচ্ছে। আচ্ছা,
ঠিক আছে, এখানে দেখেন আমাদের হচ্ছে গভর্নমেন্ট, তাই না, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, স্টেট গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এরপরে তো অনেক মিনিস্ট্রি আছে, শুধু নট নট ইজ অনলি দা আপনার মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি, তাই না, মিনিস্ট্রি অফ আমাদের অ্যাডমিনিস্ট্রেশন আছে, মিনিস্ট্রি অফ এডুকেশন আছে, অনেক আমাদের যত মন্ত্রী আছে সবই তো মিনিস্ট্রি। তা আমাদের যে মিনিস্ট্রির নাম সেটার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। তো এখানে সাধারণত আমরা যেগুলো দেখি সেটার মধ্যে দেখেন ডেভেলপমেন্ট প্রোগ্রাম আছে, ইমপ্লিমেন্টিং অথরিটি আছে, রেগুলেটরি বডি আছে, প্রাইভেট সেক্টর যারা কাজ করে, প্রাইভেট সেক্টর হেলথ সিস্টেম, সবই কিন্তু মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের আন্ডারে। একটা প্রাইভেট মেডিকেল কলেজ দিলেও কিন্তু মিনিস্ট্রি অফ হেলথের পারমিশন লাগে, মেডিকেল কলেজ দিলেও। এবং এখানে আছে ইউনানি অ্যান্ড অটোনমাস বডি, যেমন মেডিকেল ইউনানি বা ডেন্টাল যাই বলেন, এরাও আছে। তো এই হলো টোটাল আমাদের হেলথ স্ট্রাকচার, যেটা এতক্ষণ আপনাদের আমি বলতেছিলাম। এবং ইমপ্লিমেন্টিং অথরিটির মধ্যে নয়টাই এখন, আসলে নয়টা, আমি 11টা আমি ডিরেক্টরেট গুলো আপনাদের বলে ফেলছি, যেটা আমরা বলছি ডিজিএইচএস, জিএনএস, তারপরে ডিজিডিএ, অলরেডি ডিরেক্টরেট গুলো বলে ফেলছি, সেইগুলাই হচ্ছে ইমপ্লিমেন্টিং অথরিটি। তাহলে এটা কেন আমি বললাম যে একটা হলো সেক্রেটারিয়েট, একটা হলো ইমপ্লিমেন্টিং অথরিটি। সেক্রেটারিয়েটের যেই রোলটা আছে এবং সেক্রেটারিয়েটের আছে, এটা আমরা একটু পরে দেখবো সবচেয়ে উপরে। এছাড়া আছে হচ্ছে ডিজিএইচএস। এখন এই ডিজিএইচএস এর যেই ডিজিএইচএস অথবা ডিজিএপি যাই বলেন, তাদের একটা স্ট্রাকচার আছে। এখানে স্ট্রাকচারটা কি, সেই স্ট্রাকচারটা এখানে যে আপনার সবুজ গুলা দেখতেছেন, সবুজ, সেটা হচ্ছে আপনার একটা একটা করে কিন্তু ডিজিএইচএস এর আন্ডারের জিনিস। দেখেন ডিজিএইচএস ডিভিশনাল ডিরেক্টর হেলথ, সিভিল সার্জন ডিস্ট্রিক্ট লেভেলে, তারপরে উপজেলা লেভেলে ইউএইচএফপিও, তারপরে ফিল্ড সার্ভিসের লেভেলে হেলথ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর, হেলথ অ্যাসিস্ট্যান্ট আর কমিউনিটি ক্লিনিক। এইভাবে কিন্তু আমাদের সিস্টেমটা রান করতেছে, এই জন্য এটাকে এইভাবে দেখাইছি। এবং এই একই জিনিস নীলটা হচ্ছে ডিজিএফপি, এই দুইটাই শুধুমাত্র হেলথ সার্ভিস দেয়, বাকি ডিরেক্টরেট গুলো হেলথ সার্ভিস না। আমি কিন্তু 9টা ডিরেক্টরেট আপনাদেরকে দেখাইছি আগে, 9টাই বলা হয়, 11টা বলে কিন্তু আসলে 9টা। তো 11টা নাই এখন আর। তো 9টা ডিরেক্টরেটের মধ্যে 2টো সার্ভিস প্রোভাইড করে। যেমন নার্স তো একটা প্রফেশন, কিন্তু সার্ভিস রিলেটেড যে কাজগুলো হচ্ছে, মানে সেটা হলো ডিজিএইচএস। ডিজিএইচএস কি করে, ডিজিএইচএস হচ্ছে ডিজিএইচএস এর হচ্ছে ডিভিশনাল ডিরেক্টর হেলথ, তারপরে হচ্ছে সিভিল সার্জন, তারপরে হচ্ছে ইউএইচএফপিও, তারপরে এইটা মনে রাখতে হবে কিন্তু, তাহলে ডিভিশনাল লেভেলে ডিভিশনাল ডিরেক্টর, ঠিক আছে। তারপরে সিভিল সার্জন হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে, ইউএইচএফপিও উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার উপজেলা লেভেলে। তারপরে এই পর্যন্ত কিন্তু চলে গেল। এরপরে ফিল্ড সার্ভিস লেভেলে হচ্ছে ফিল্ড সার্ভিস উপজেলা পর্যন্ত কিন্তু আমাদের নর্মাল। ফিল্ড সার্ভিসে হচ্ছে হেলথ ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর, হেলথ অ্যাসিস্ট্যান্ট, এটা মনে রাখবেন, হ্যাঁ। আর হেলথ অ্যাসিস্ট্যান্ট যেখানে কাজ করে সেটা হলো কমিউনিটি, সেটা হচ্ছে সিএসসিপি। এই হলো টোটাল হেলথ স্ট্রাকচার। ঠিক একইভাবে আপনার এইখানে ডিজিএফপি, যেটা ডিরেক্টর জেনারেল অফ ফ্যামিলি প্ল্যানিং, এখানে দেখবেন নীলটা, এই নীলটার মধ্যে আছে হচ্ছে ডিভিশনাল ডিরেক্টর ফ্যামিলি প্ল্যানিং, এখানে ডেপুটি ডিরেক্টর আছে ডিভিশনাল। এই যে এখানে যে ডিভিশনাল ডিরেক্টরটা বুঝছেন, এখানে যে ডিভিশনাল ডিরেক্টর হেলথ, ডিভিশনাল ডিরেক্টর হেলথ, এটা তো জায়গা হচ্ছে না, আমি ডিভিশনাল ডিরেক্টর, যাক, ডিভিশনাল ডিরেক্টর হেলথ, উনি হচ্ছে ডিভিশনাল ডিরেক্টর হেলথ, এরকম 8টা জায়গায় 8টা আছে। এইটা একটু মনে রাখতে হবে। তা আমি যদি আপনাদেরকে বলি যে সব দেখান, মানে টায়ার ওয়াইজ দেখান, বোথ হেলথ সেন্টার, বোথ হচ্ছে আপনার মানুষ, তাহলে যেটা করতে হবে আপনার শুরু করতে হবে টারশিয়ারি, তারপরে যে সেকেন্ডারি, প্রাইমারি। প্রাইমারি কিন্তু 3টা লেভেল আছে, একটা হলো উপজেলা হেলথ অ্যান্ড ফ্যামিলি উপজেলা, তারপরে ফিল্ড সার্ভিসে যে এটা হচ্ছে ইউনিয়ন, আর হচ্ছে কমিউনিটি ক্লিনিক। তাহলে 3টা লেভেলই দেখাতে হবে। আমাদের যে ইউনিয়ন সেখানে হচ্ছে এইচআই, তারপরে হেলথ অ্যাসিস্ট্যান্ট আর কমিউনিটি ক্লিনিক মিলে হচ্ছে তাহলে 3টা লেয়ার, ঠিক আছে। একইভাবে কিন্তু ডিজিএফপি স্ট্রাকচারেও দেখেন ডিভিশনাল ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর এই সিভিল সার্জনের জায়গায়। এখানে যদি আপনি বলেন যে সিভিল সার্জন হচ্ছে আমাদের এইখানে যে সিভিল সার্জন, সেখানে ডেপুটি ডিরেক্টর, এরকম 64টা আছে। তারপর হচ্ছে এখানে যেটা ইউএইচএফপিও উপজেলাতে, সেখানে একে বলা হয় ইউএফপিও।
উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার। এই স্ট্রাকচারটা আমরা অনেক এটা মনে রাখতে হয়, কারণ আপনাদের এই স্ট্রাকচার দিয়ে আমাদের সারা বাংলাদেশ চলতেছে। এবং এরপরে হচ্ছে ফিল্ড সার্ভিসের জন্য এএফপিও, অ্যাসিস্ট্যান্ট ফ্যামিলি প্ল্যানিং অফিসার, এফপিআই, যেখানে ইন্সপেক্টর আছে সেখানে হচ্ছে এফপিআই, ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর, আর যেখানে হেলথ অ্যাসিস্ট্যান্ট সেখানে এফডব্লিউ। এই হলো আমাদের টোটাল স্ট্রাকচার, যেখানে এরা এভাবে কাজ করে। তাই এটা আপনাদের আমি একটা দেখাই দিলাম একটা স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার আমি আপনাদেরকে একটু দেখাবো, সেটা বুঝে একটু ঝাপসা লাগতে পারে আপনাদের কাছে। যাবে কি জানি না। আচ্ছা, এইটা আমি কি দেখাচ্ছি, এটা হচ্ছে যেটা ডিএইচএস, যেটার সাথে আসলে নরমালি আমরা কাজ করি। এই যে আপনারা এত সার্ভিস দেখেন, কোভিড সার্ভিস দেখতেছেন, এমনি দেখতেছেন, এটাই হলো সেই ডিজিএইচএস। ডিজিএইচএস হচ্ছে ডিরেক্টরেট জেনারেল অফ হেলথ সার্ভিসেস, যেটা আমরা এতদিন জানতাম আবুল কালাম আজাদ স্যার ছিলেন, অনেক আলোচিত। তারপরে এখন আছেন আবুল বাশার প্রফেসর। তার আন্ডারে দুইজন এডিজি থাকে, এডিজি অ্যাডমিনিস্ট্রেশন, এডিজি প্ল্যানিং এন্ড রিসার্চ। এই প্ল্যানিং এন্ড রিসার্চ এখন হয়ে গেছে প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট, এটা হয়ে গেছেন ফ্লোরা ম্যাডাম, আমাদের যে আইডিসিআর ডিরেক্টর ছিলেন। তাদের আন্ডারে থাকে ডিরেক্টর, বিভিন্ন ধরনের ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এই হচ্ছে আমাদের হেলথ স্ট্রাকচার। আমাদের যে ডিজিএইচএস এর খুব একটা কোনো জটিল কিছু না, সব ডিরেক্টর থাকবে, তাদেরকে বলা হয় লাইন ডিরেক্টর। আমাদের এরকম অনেক ডিরেক্টর আছে, ডিরেক্টর হসপিটাল, ডিরেক্টর অমুক, ডিরেক্টর প্ল্যানিং রিসার্চ ডিরেক্টর, এগুলো আছে। তারপরে আবার এই যার এদের সাথেই থাকে হচ্ছে ডেপুটি ডিরেক্টর, তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর। এইটা হলো একটা স্ট্রাকচার, যেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন সেটআপ অফ ডিজিএইচএস। এগুলো আমি সব আপনাদেরকে আমার একটা ইয়েতে করা আছে, এগুলো সব আমি আপনাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখন আমি আপনাদেরকে একটা স্ট্রাকচার দেখাবো। দেখা যায়? জি ম্যাডাম। একটু ছোট করি, দেখেন তো স্ট্রাকচারটা বুঝেন কিনা। বুঝার কথা, সরি। বোঝা যাচ্ছে তো না? এই হলো আমাদের টোটাল স্ট্রাকচার, যেটা দিয়ে আমরা এই সিস্টেমে কাজ করি। এখন আপনাদের যদি গ্রামে থাকে, মনে করেন তারা কিন্তু প্রথমে যাবে কমিউনিটি এঙ্গেজমেন্ট, কমিউনিটি গ্রুপ আর কমিউনিটি সাপোর্ট গ্রুপ। এখানে দেখেন আছে কমিউনিটি সাপোর্ট গ্রুপ, লোকাল হেলথ ভলান্টিয়ার, যাদের মাধ্যমে হোক তাদের প্রথম রিচ কিন্তু কমিউনিটি ক্লিনিক। প্রতি গ্রামের 6000 মানুষের জন্য একটা করে কমিউনিটি ক্লিনিক আছে। একটা তীর চিহ্ন দেখবেন এদিক থেকে এদিকে যাওয়া, তো প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি। তো এখানে টারশিয়ারিতে মেডিকেল কলেজ এন্ড স্পেশালাইজড ইনস্টিটিউট অলরেডি বলে দিয়েছি। সেকেন্ডারিতে ডিস্ট্রিক্ট হসপিটাল এবং কিছু জেনারেল হসপিটাল আছে, তার সাথে এমসিডব্লিউসি হবে, এমসিডব্লিউ। এরপরে আছে সেকেন্ডারি সাথে প্রাইমারি। প্রাইমারি টায়ারটাই এরকম, একদম গ্রাসরুট লেভেলে কোনটা আছে এটা যদি জিজ্ঞেস করা হয় কমিউনিটি ক্লিনিক। এবং সার্ভিস প্রোভাইডারকে এটা আমি দেখাই দিব, আমি সবগুলো স্ট্রাকচারই আপনাদেরকে দিয়ে দিব। আরেকটা হলো ইউনিয়ন সাব সেন্টার, তারপর উপজেলা হেলথ কমপ্লেক্স। এই সব প্রাইমারি। উপজেলা হেলথ কমপ্লেক্স পর্যন্ত যাওয়ার সময় ইউনিয়ন সাব সেন্টার অনেক সময় বাইপাস হয়ে যায়,
যখন কমিউনিটি ক্লিনিকে কোনো পেশেন্ট আসে, ওখানে একটা বিপি মেশিন আছে, গ্লুক মিটার আছে, ওয়েট মেশিন, হাইট মেশিন, এগুলো আছে, কিছু হেলথ অ্যাসিস্ট্যান্ট বসে, সিএসসি, তারা কি করে তখন সরাসরি উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠায় দেয়। কারণ ইউনিয়ন সাব সেন্টার যদি আমার 4500 ইউনিয়ন আছে, কিন্তু 4500 ইউনিয়ন সাব সেন্টার কিন্তু আমাদের দেশে নেই, কারণ এখানে অনেক সময় ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ আছে। তখন কি হয়, এই কমিউনিটি ক্লিনিক থেকে সরাসরি উপজেলা হেলথ কমপ্লেক্সে যায়। দুটাই প্রাইমারি টায়ার, কিন্তু এটা হচ্ছে বেশি কাছাকাছি হয় মানুষের, এটা একটু দূরে সব থেকে, কিন্তু এটা কাছে হয় না। পুরা উপজেলা এরকম, আপনার একটা উপজেলায় এরকম ইউনিয়ন থাকে হচ্ছে আপনার মনে করেন যে 9টা 10টা ইউনিয়ন। একটা জেলায় 4টা, মিনিমাম হচ্ছে 6টা, 5টা 6টা কমন উপজেলা থাকে, 11টা পর্যন্ত থাকতে পারে। তাহলে সেভাবে মনে রাখেন আমাদের 64টা জেলা, এই জন্য কিন্তু আমাদের প্রায় 490 উপজেলা। 64টা জেলাতে এভারেজে 5টা থেকে 7টা তো কমন, এছাড়া 11টা পর্যন্ত উপজেলা থাকে। তার প্রত্যেকটা উপজেলায় আবার 8 থেকে 9টা করে ইউনিয়ন থাকে, বুঝা গেছে? সেই ইউনিয়নের আবার প্রত্যেকটা ইউনিয়নে আবার আপনার 6টা থেকে 8টা কমিউনিটি ক্লিনিক থাকে। তাহলে একটা উপজেলায় কতগুলো কমিউনিটি ক্লিনিক থাকবে? তার মানে একটা উপজেলার মানুষ কতজন হবে? প্রতি 6000, এখানে হিসাব করেন, প্রতি 6000 পপুলেশনের জন্য একটা কমিউনিটি ক্লিনিক। তাহলে একটা ইউনিয়নে যদি 6 থেকে 8টা থাকে, আমি ধরলাম 6টাই, তাহলে আপনার মানুষ কতজন হবে? 6 6 36,000, তাই না একটা ইউনিয়নে? কিন্তু দেখা যাচ্ছে মানুষ 52,000ও থাকে। তার মানে 8টা কমিউনিটি ক্লিনিকও অনেক সময় থাকে। 8টাও যদি থাকে, আমি ধরলাম 50,000 করে একটা ইউনিয়নের মানুষ। যদি এভারেজে 50,000 একটা ইউনিয়নের মানুষ হয়, মানে 50,000 টোটাল, আমি বাচ্চা বা পুরো টোটাল পপুলেশন বলতেছি, তাহলে এরকম প্রায় 9টা ইউনিয়ন মিলায় একটা উপজেলা, তাহলে মিনিমাম 4 লাখ পপুলেশন থাকবে একটা উপজেলা হেলথ কমপ্লেক্সে। তাহলে এই 4 লাখ পপুলেশনে যারা একদম উপজেলা হেলথ কমপ্লেক্সের কাছে, যেমন ধরেন হেলথ কমপ্লেক্স যেখানে, সেই জায়গাটায় থাকে, তারা আর কিন্তু কমিউনিটি ক্লিনিক ইউজ করে না। তারা সরাসরি উপজেলা হেলথ কমপ্লেক্সে কনসালটেন্ট আছে, মেডিকেল অফিসার আছে, ইএমও আছে, তারপর নার্স, এটা পুরো 50 বেডের একটা হসপিটাল, সুতরাং এখানেই তারা যায়। এবং সেখানে কিন্তু কনসালটেন্ট সপ্তাহে 2 দিন 3 দিন বসে, এরা বাইরে থেকেও আসে, ওই যে ডেপুটেশনে চলে যায়, ওখানে আবার গিয়ে 3 দিন দেখে। তো এখানে অনেক উপজেলা হেলথ কমপ্লেক্সে সব ওটি হয়, আবার কোন কোন উপজেলা কমপ্লেক্সে কনসালটেন্ট থাকে না, দেখে ওটি হয় না, অ্যানেস্থেসিওলজিস্ট লাগবে, গাইনির ওটি, সিজার সেকশনও হচ্ছে উপজেলা হেলথ কমপ্লেক্স। তো 490টা উপজেলা 490 রকম এই হিসাবে আর কি। সব উপজেলাতে সব সার্ভিস আছে এমন কিন্তু নয়, এক এক জায়গায় এক এক রকম, হয়তো কনসালটেন্ট পোস্ট আছে, মানুষ নাই, তো আমাদের সার্ভিসটা ঠিক মতো হয় না। এই হলো তাহলে প্রায় 4 লাখ 4.5 লাখ পপুলেশনের উপজেলা হেলথ কমপ্লেক্স। তাহলে নেক্সট স্টেপ কি? এখান থেকে ডিস্ট্রিক্ট হসপিটাল কি তাহলে এইখানে যে মানুষগুলো থাকে তাদের জন্য কাছাকাছি? মোটেই নয়। তার মানে একটা ট্রান্সপোর্টের খরচ থাকে কিন্তু। তাহলে এই যে এই হেলথ এক্সপেন্ডিচারের স্ট্রাকচারের সাথে কিন্তু হেলথ স্ট্রাকচারের খরচটাও জড়িত। সুতরাং এরা কি করে, সাধারণত কমিউনিটি ক্লিনিক থেকে মাত্র উপজেলা পর্যন্তই যায়, আনলেস এন্ড আদারওয়াইজ দে আর রেফার টু ডিস্ট্রিক্ট হসপিটাল। তারপরে তারা যখন রেফার্ড হয় ডিস্ট্রিক্ট হসপিটালে, এখানে তারা যাচ্ছে, এটা সেকেন্ডারি কেয়ার। এবং যদি এই সেকেন্ডারি কেয়ারের সাথে সবই হয়, ডিস্ট্রিক্ট হসপিটাল তখন অনেক বড়, 250 বেডের হসপিটাল, কনসালটেন্ট আছে, কার্ডিয়াক ইউনিট আছে, ইমার্জেন্সি সবই আছে। এবং তারপরও যদি তাদের স্পেশাল কেয়ার লাগে, তারা তখন রেফার হয়ে যায় মেডিকেল কলেজ, যেটা টারশিয়ারি মেডিকেল কলেজ হসপিটাল গুলাতে। যেমন আমাদের ঢাকায় তো কতগুলো আছে, ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা আছে, তাছাড়া কাছাকাছি তো সব বললামই, গাজীপুর আছে, প্রায় বলতে গেলে এখন প্রায় 64টা জেলায় আছে, 61টা আছে, একটা দুটা জেলা হয়তো বাকি আছে মেডিকেল কলেজ। তারা সবাই হচ্ছে টারশিয়ারি কেয়ার, তার সাথে স্পেশালাইজড ইনস্টিটিউট, সবই ঢাকায়, স্পেশাল ইনস্টিটিউট তার বাইরে কোথাও নাই। তো এইভাবে আমাদের হেলথ সিস্টেম চলতেছে। এখন আমরা তো আরবানে, তাহলে আমরা কোথায় যাই? আমরা কিন্তু সরাসরি আমরা এই হসপিটাল গুলাতে চলে যাই। আমরা কিন্তু আর এই রুরাল স্ট্রাকচারকে কোনোভাবেই আমরা তো করবো না। তাহলে রুরাল স্ট্রাকচার, আরবান স্ট্রাকচার, এটা বুঝতে হবে যে আরবানের মানুষরা সাধারণত ডিস্ট্রিক্ট এবং এভাবে চলে যাচ্ছে। আমাদের এখানেও ঢাকায় কিন্তু এরকম সদর হসপিটাল নাই, ঢাকায় কিন্তু কোনো সদর হসপিটাল নাই, ঠিক আছে? এরকম এটা মনে বুঝতে হবে। তাহলে এরকম প্রত্যেক জেলায় আছে, কিন্তু ঢাকায় নেই সদর হসপিটাল। সাধারণত এই ডিভিশনাল গুলাতে এরকম ডিভিশনাল হসপিটালটাকেই ধরা হয়, সদর হসপিটাল তাদের নেই। তাছাড়া প্রত্যেক ডিস্ট্রিক্টেই কিন্তু সদর হসপিটাল আছে, তো অন্যভাবে দেখা হয়। তাহলে এই হলো আমাদের কমিউনিটি লেভেলে আমরা আইডেন্টিফিকেশন। আমরা যদি এনসিডির কথা বলি, যেটা ইম্পর্টেন্ট, ফ্যামিলি প্ল্যানিং, ফ্যামিলি প্ল্যানিং জন্য এই কমিউনিটি গ্রুপ বা হেলথ অ্যাসিস্ট্যান্ট যারা আছে, তারা হাউসহোল্ড লেভেলে গিয়ে কিন্তু এলিজিবিলিটি দেখে, তারপরে নতুন বাচ্চা হয়েছে যাদের, নতুন বিয়ে হয়েছে, এগুলোকে রেজিস্ট্রেশন করে। এবং
আমাদের হাই রিস্ক গ্রুপ, কার প্রেশার আছে, কার ডায়াবেটিস আছে, এদের দেখা হয়, এটা কমিউনিটি। তারা কি করে, কমিউনিটি ক্লিনিকে আসলে একটু প্রেশার মাপা যায়, গ্লুকোমিটার করা যায়। যখন তাদের প্রেশার ডায়াবেটিস ধরা পড়ে, এখানে স্ক্রিনিং বলা হয় এই জন্য এটাকে। আপনারা এখন স্ক্রিনিং সার্ভিলেন্স কোর্সটা করতেছেন, স্ক্রিনিং করে, স্ক্রিনিং করার পরে তাদেরকে যদি পজিটিভ পায় তাহলে ডায়াগনোসিস এবং ম্যানেজমেন্টের জন্য উপজেলা হেলথ কমপ্লেক্সে পাঠায়। এইভাবে হচ্ছে টায়ার রেফারাল হচ্ছে, বিভিন্ন টায়ারে রেফারাল। এইখানেই সাধারণত ডায়াবেটিস এবং হাইপার টেনশন এবং হচ্ছে গাইনি কনসালটেন্ট আছে, যদি ম্যাটারনাল চাইল্ড হয়, ইএফপিও এখানে বসে, ইএচএফপিও এখানে বসে উপজেলা হেলথ কমপ্লেক্সে। তো এইখানে সাধারণত আপনার সব ওষুধগুলা যেগুলো ডায়াবেটিস প্রেশার, এই ওষুধগুলো ফ্রি দেওয়া হয়, ঠিক আছে, উপজেলা হেলথ কমপ্লেক্সে এখন মোটামুটি অ্যাভেলেবল করা হয়েছে ডিজিএইচএস এর মাধ্যমে। এই ফ্রি দিয়ে যদি তাদের না হয় বা তাদের যদি দেখা যাচ্ছে ওই ওষুধে কন্ট্রোল হচ্ছে না, তখন তাদের নতুন ওষুধ দিতে হবে। এখানে কনসালটেন্ট থাকে, যদি দিতে পারে দেয়, না হলে তখন ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করে বা অপারেশনের দরকার হলে লাগে। এই হলো আমাদের একটা স্ট্রাকচার। এবং দেখা যাচ্ছে, দেখা যায় বাবা? আচ্ছা, দেখা গেলে আপনারা দেখেন, পুরাটাই তো দেখা যাচ্ছে, তাই না? জি ম্যাম। এটাই হচ্ছে আপনার, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের প্রোভাইডার্স, এটা হলো আমাদের ফ্যাসিলিটি গুলো, এটা হলো আমাদের সার্ভিসেস। তো এখানে আমি এতক্ষণ এটাই দেখাচ্ছিলাম, কিন্তু আমি এই লেভেলটাকে দেখাইনি। তাহলে এইটা কোন লেভেল বলেন তো? প্রাইমারি, সেকেন্ডারি না টারশিয়ারি? প্রাইমারি। ইউনিয়ন এটাও প্রাইমারি, কমিউনিটি ক্লিনিক এটাও প্রাইমারি, ঠিক আছে। তাহলে এইভাবে আমাদের এই যে এইভাবে যাচ্ছে, এরা হচ্ছে আমাদের প্রোভাইডার্স, এবং এটা হচ্ছে আমাদের টায়ার অফ রেফারাল। হয় আপনার এইভাবে আসবে ফলো আপ উপর থেকে নিচের দিকে, আর নিচ থেকে উপরের দিকে যাবে, এটা হলো টায়ার অফ রেফারাল। এই হলো আমাদের টোটাল হেলথ স্ট্রাকচার, এবং যেসব সার্ভিস এখানে প্রোভাইড করা হয় সেটাও এখানে আমি দিয়ে দিয়েছি। টোটাল অ্যাডাল্ট পপুলেশনের জন্য বলছি, সবই হয়। এই যে হাউস হোল্ডে কারা কারা সার্ভিস দেয়, এমএইচবি, হেলথ অ্যাসিস্ট্যান্ট, এফডব্লিউএ, কমিউনিটি ক্লিনিকে দেয় সিএসসিপি, এইচএ, আর স্ক্রিনিং হয় দুইটা লেভেলে, ইউনিয়নেও হয়, এনসিটি। আমি এগুলো সব আপনাদেরকে দিয়ে দিব। এখানে এনসিটি কর্নার আছে আমার, এটা এনসিটি স্ট্রাকচারের জন্য আমার করা, আমি এটা আপনাদেরকে দিয়ে দিব। তো এইভাবে আমাদের পুরো সার্ভিসটা চলতেছে। আমাদের মেইন স্ট্রাকচার হচ্ছে এইটা, মেইন স্ট্রাকচার হচ্ছে এটা। এটা হচ্ছে আপনার রুরাল হেলথ সেন্টার। এবং একটা জিনিস মনে রাখবেন, আমাদের এখনো 62% পিপল হচ্ছে গ্রামে থাকে। আমাদের কিন্তু 60-40ও হয়নি এখনো, আরবান রুরাল। আগে এতদিন ছিল 30-70, এখন হচ্ছে 62-38-37 এর মতো, এরকম 62 পয়েন্ট সামথিং এন্ড 37। এটাই হলো আমাদের আরবান রুরাল পপুলেশনের রেশিও। এবং সেই তুলনায় যদিও অনেক ক্লামজি মনে হয় শহরকে, কিন্তু আসলে রুরালে মানুষ বেশি থাকে এবং স্ক্যাটার থাকে দেখে বোঝা যায় না, এবং তারা কিন্তু এই পর্যন্ত সার্ভিসটাকেই বেশি অ্যাভেল করে। আপনার এই মেডিকেল কলেজে সার্ভিস নিতে কিন্তু কেউ আসে না, আনলেস এন্ড আনটিল it is cancer, unless and until it is COPD, severe COPD, severe asthma, unless and until it is a কোনো chronic specialized disease বা diabetic foot, বুঝা গেছে? মেডিকেল কলেজে তখনই আসতেছে মানুষ যখন এটা একটা কমপ্লিকেটেড কেসে পরিণত হয়ে যাচ্ছে। আদারওয়াইজ উপজেলা হেলথ কমপ্লেক্স কিন্তু সবাই এসে ট্রিটমেন্ট নিয়ে চলে যাচ্ছে। সুতরাং আমাদের যদি হেলথ সিস্টেম স্ট্রাকচারকে উন্নত করতে হয়, যেখানে সবচেয়ে বেশি মানুষ অ্যাভেল করে আপ টু উপজেলা হেলথ, এইটাকে অনেক বেশি ভালো করতে হবে। উপজেলা হেলথ কমপ্লেক্স এবং ডিস্ট্রিক্ট হসপিটাল টারশিয়ারি লেভেলে সবাই নজর দেয়, এটা তো ভালোই। এদের ডিরেক্টর হসপিটাল অন্যরকম থাকে, এখানে বড় বড় সার্ভিস গুলো হচ্ছে। তারপরও তাই এই লেভেলের মানুষগুলা কিন্তু যে সার্ভিস গুলো পায়, এটার কোয়ালিটি বেশি একটা ভালো থাকে না। আমাদেরকে এগুলাকে কোয়ালিটি স্ট্রেনথেন করতে হবে। এই জিনিসটার জন্য আমি আপনাদেরকে এটাও দেখাই দিলাম যে আমাদের কি কি সার্ভিস আমরা দেই। এটা এনসিডির জন্য, অবশ্য এটা এনসিডি মডেল। তো এইটা হলো আমাদের টোটাল সার্ভিস। আর আপনাদের ম্যাম একটা কোশ্চেন করি? হ্যাঁ হ্যাঁ, আপনাদের কিছু জানার থাকলে বলেন, এটা আমি বলতেছি। হ্যাঁ ম্যাম, আমাদের এনসিটি কর্নার কি তাহলে উপজেলা হেলথ কমপ্লেক্সে, মানে যে কয়টাই আছে বা ইয়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপজেলা হেলথ কমপ্লেক্স। এনসিডি কর্নার হচ্ছে এই উপজেলা হেলথ কমপ্লেক্স, উপজেলা হেলথ কমপ্লেক্স। এখানে আপনার মেডিকেল অফিসার, কনসালটেন্ট,
যে দায়িত্বটা নিচ্ছে তা না, কিন্তু এটা বেশিরভাগ ক্ষেত্রে অনেক জায়গায় 490টা উপজেলা এখনো হয় নাই, কিন্তু এনসিটি কর্নার স্ট্রাকচারটা গভর্নমেন্টের মাথায় আছে এবং অনেকগুলো এখন ফাংশনাল করা হচ্ছে। এটা যদি পুরোপুরি এটা নিয়ে আমরা কাজ করতেছি অনেকদিন ধরে, পেন ইন্টারভেনশনটা দিচ্ছি এটার মধ্যে। আপনাদের পেনের ক্লাস হয়েছে? গ্লোবাল হেলথ, না পেনের ক্লাস একটা থাকার কথা, গ্লোবাল হেলথ না রিস্ক অ্যাসেসমেন্ট, জানি না আমি, আমি নিব ডব্লিউএইচও পেন ইন্টারভেনশনটা নেওয়ার কথা। আচ্ছা, তো এখানে এনসিটি কর্নারটা সমস্ত উপজেলা হেলথ কমপ্লেক্সে বাট নন ফাংশনাল বেশিরভাগ ক্ষেত্রেই। তো এই জন্য এখনো এটা এখানে কোনো আলাদা মেডিকেল অফিসার না আসছে সিস্টেমে, এটা বসে না দেখে এখানে রেগুলার প্রেশার মাপা বা ওই জিনিসটা এখনো হচ্ছে না, মানে পুরো রেফারেল চেইনটাকে মেইনটেইন করতে পারতেছে না। আমরা ডিজিটাল ইন্টারভেনশন দিছি এবার সিরাজগঞ্জ উপজেলায়, উপজেলা হেলথ কমপ্লেক্সে, ওখানে ডিজিটাল সবকিছু দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা কাজ করার চেষ্টা করতেছি। এই উপজেলা এগুলো আসলে সরকারি টাকা পয়সার অভাব নাই, কিন্তু মনিটরিং আর ইভালুয়েশনের অভাব, এই জন্য এগুলাকে এখনো ফাংশনাল করা যায়নি। আচ্ছা, হেলথ সিস্টেম স্ট্রাকচার সম্বন্ধে আর যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আর কি কোনো প্রশ্ন আছে? ম্যাডাম এখান থেকে রিটেনে কি আসবে? শুধু হেলথ সিস্টেম স্ট্রাকচার এবং প্রোভাইডার, আর কিছু না। যে আমাদের যে যেটা দেখালাম লাস্টে, গুলো আমি দিয়ে দিব, যে আমাদের টায়ার অফ হেলথ কেয়ার গুলা কি কি, কোন লেভেলে কোন সার্ভিস প্রোভাইডার থাকে এবং কোন লেভেলে কারা, মানে কোন হেলথ সেন্টার, এটাই একটা জিনিসই আসার মধ্যে আছে। এর চেয়ে বেশি কিছু আসার নাই এখান থেকে। এনিথিং এলস আপনাদের জানার জন্য দরকার, সেটা তো আমি বলেই দিলাম। আর কি কারো কিছু জানার আছে? আচ্ছা, আপনাদের একটা ভালো স্ট্রাকচার আমি পড়াইনি, দাঁড়ান আর একটা জিনিস দেখাইতে ভুলে গেছি। আপনাদের যে পলিসি মেকারেরটা আমার দেখানো হয়নি, পলিসি মেকারটা দেখানোর কথা ছিল, একটু এক মিনিট। ম্যাডাম ওই যে ইউনিয়ন সাব সেন্টার তো ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস, শুধুই কি ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস করবে, সার্ভিসটা দেখবে? শুধুই ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস দেখবে না? ইউনিয়ন না, ইউনিয়ন সাব সেন্টার তো দেখবে না বাবা, ইউনিয়ন সাব সেন্টার তো দেখবে না। আমি আপনি বোধহয় তাহলে একটু বুঝতে ভুল হয়েছে, আমি আবার দেখাচ্ছি। এই যে ইউনিয়ন সাব সেন্টার ইউনিয়ন লেভেলে, হ্যাঁ আমি তো বলেছি 4500টা 4490টা উপজেলা, 4500টা ইউনিয়ন থাকে। একটু আগে তো বললাম এই স্ট্রাকচারটা। একটা ইউনিয়নে মনে করেন যে 7-8টা কমিউনিটি ক্লিনিক, এক একটা উপজেলায় এরকম 9টা ইউনিয়ন, এক একটা ডিস্ট্রিক্টে 5 থেকে 11টা উপজেলা। ইউনিয়ন সাব সেন্টার হচ্ছে ডিজিএইচএস এর আন্ডারে, আর ইউএইচএফডব্লিউসি হচ্ছে ডিজিএফপি এর আন্ডারে। এই স্ট্রাকচারটা আমি একটু আগে জানি কোথায় দেখালাম আপনাদেরকে, এই যে এখানে। এটা হচ্ছে যে এই যে এখানে বলতেছিলাম এটাই আপনাদেরকে, যে এই যে এটা মানে আপনার যদি এভাবে চিন্তা করেন, ডিজিএইচএস ডিজিএফপি কিন্তু দুটো আলাদা ডিরেক্টরেট। আমি যে একটু আর বললাম যে আমাদের 9টা ডিরেক্টরেট আছে, এর মধ্যে সার্ভিস প্রোভাইডার করে কে? নার্সিং কলেজ এন্ড ইনস্টিটিউট, ডিএনএস, ডিএনএম, একটু আগে বললাম না, ইঞ্জিনিয়ারিং, তারপরে হচ্ছে নিপোর্ট, এরকম 9টা ডিরেক্টরেট আছে গভর্নমেন্টের। তার মধ্যে ডিজিএইচএস হচ্ছে একটা, ডিজিএফপি একটা, যারা সার্ভিস প্রোভাইড করতেছে। হ্যাঁ, তো এখানে আপনার ডিজি স্ট্রাকচারটা একটু আগে বললাম, অনেকগুলো জিনিস বলছি কিন্তু গুলায় ফেললে হবে না। ডিজি স্ট্রাকচারটা কি, একজন ডিজি থাকবে, যেমন আমাদের আছে ডিজি এইচএস, ডিজি মেডিকেল এডুকেশন, ডিজি এফপি, এরকম প্রত্যেকটা, ডিজি নার্সিং, মিডওয়াইফারি, এরকম একজন করে ডিজি থাকে। এই ডিজির আন্ডারে থাকে এডিজি, যেটা একটু আগে বললাম, এটা কিন্তু আলাদা স্ট্রাকচার, এটা আলাদা স্ট্রাকচার। এইটা হচ্ছে যারা একদম মেইনে কাজ করে, মানে ডিরেক্টরেটেই কাজ করে, এরা এইদিকে আসে না।
আর এরা হচ্ছে যে ডিরেক্টরেটে কাজ করে না, এরা ওই স্বাস্থ্য অধিদপ্তরে বসে থাকেন, এরা বাইরে কাজ করে, ডিভিশনাল ডিরেক্টর, সিভিল সার্জন, প্রত্যেক লেয়ারে লেয়ারে। এই ডিজির আন্ডারে, ডিজির মধ্যে যারা হেড তারা হচ্ছে ডিজি, এডিজি, তারপর হচ্ছে ডিরেক্টর এবং হচ্ছে ডেপুটি ডিরেক্টর, এরকম। এখন ডিভিশনাল ডিরেক্টর 8টা, এরকম ডিজিএফপিরও ডিভিশনাল ডিরেক্টর আছে, এটারও আছে। তারপরে হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে এটা হচ্ছে সিভিল সার্জন, এর হচ্ছে ডেপুটি ডিরেক্টর। তারপরে উপজেলা লেভেলে এর হচ্ছে ইউএচএফপিও, এও বসে ইউএসসি তে, মানে উপজেলা হেলথ কমপ্লেক্সে বসে। আর এখানে কিন্তু একই জায়গায় বসে না, ডেপুটি ডিরেক্টর ফ্যামিলি প্ল্যানিং এর আলাদা অফিস, সিভিল সার্জনের আলাদা অফিস, সিভিল সার্জনের একটা আউটডোর মেডিকেল সার্ভিসই আছে। আর এখন আসেন উপজেলা লেভেলে, উপজেলা লেভেলে দুইজন একই জায়গায় বসে, ইউএফপিও যেখানে বসে, ইউএচএফপিও এখানে বসে, একই উপজেলা হেলথ কমপ্লেক্স যে 50 বেডেড হসপিটাল, এখানেই বসে। এরপরে আসেন ইউনিয়ন লেভেলে, ইউনিয়ন লেভেলে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে ইউনিয়ন সাব সেন্টার, এই যে দেখেন ইউনিয়ন সাব সেন্টার, আর এটা হচ্ছে হেলথের আন্ডারে। আর যেটা হচ্ছে ইউনিয়ন লেভেলে ফ্যামিলি প্ল্যানিং আন্ডার, তার নাম ইউএচএফডব্লিউসি। দুটাই আছে, কিন্তু ইউএচএফডব্লিউসি এবং ইউএসসি দুটাই সবসময় ফাংশনাল থাকে না, এটা ইউনিয়ন লেভেলে। ইউনিয়ন লেভেলে গিয়ে দুইজন আলাদা। এই পর্যন্ত কিন্তু এই 50 বেডেড উপজেলা হেলথ কমপ্লেক্সে সবাই বসে, ইউএচএফপিও বসে, এপিও বসে, কিন্তু তাদের মানুষ আলাদা, সার্ভিস ফিল্ড সার্ভিসের মানুষ আলাদা। যেমন এটা এফপিআই, এটা এএইচআই, তাদের নামও আলাদা, এটা অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর, এটা ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর, ঠিক আছে। আবার এদের এমসিডব্লিউসি আছে, যেমন এই যে এদের সার্ভিসের মধ্যে যেটা বললাম, ইউনিয়ন লেভেলেও এমসিডব্লিউসি, ডিস্ট্রিক্ট লেভেলে আছে এমসিডব্লিউসি, ইউনিয়ন লেভেলে এটা। এটা মানে কি, এই ডিস্ট্রিক্ট লেভেলে ফ্যামিলি প্ল্যানিং এর আন্ডারে কিন্তু ডিস্ট্রিক্ট হসপিটাল না, ঠিক আছে। এই যে ডিস্ট্রিক্ট সদর হসপিটাল যে বলতেছি, এইটা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর আন্ডারে না, এটা কিন্তু হেলথ এর আন্ডারে। কিন্তু এমসিডব্লিউসি টা কিন্তু ফ্যামিলি প্ল্যানিং এর আন্ডারে, এই যে যেটা আমি বলছি শুধু ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস হয়। তাহলে ডিস্ট্রিক্ট লেভেলে যদি বলেন যে ডিভিশনাল লেভেলে যদি আমি বলি যে, বা ডিস্ট্রিক্ট লেভেলে টারশিয়ারি মেডিকেল কলেজ, এটা কি ডিজিএফপির আন্ডারে? নো, এটা ডিজিএইচএস এ হসপিটাল ডিরেক্টর। আর যদি আমি বলি যে ডিস্ট্রিক্ট লেভেলে, তাহলে এর কি আন্ডারে কি আছে ফ্যামিলি প্ল্যানিং আন্ডারে, সেটা হচ্ছে আপনার এমসিডব্লিউসি। আর যদি বলি ইউনিয়ন লেভেলে কি আছে, ইউনিয়ন লেভেলে ডিজি হেলথের আছে ইউএসসি, আর ডিজিএফপির আছে ইউএইচএফডব্লিউসি, এদের মানুষও আলাদা। এখানে বসে এসএসসিএমও, নার্সিং, ফার্মাসিস্ট, আর এখানে বসে হচ্ছে এফপিআই, তারপরে হচ্ছে এই যে ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর, আর এফডব্লিউভি ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটর, এরা আলাদা, মানুষও আলাদা। তারপরে এরা শুধু ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস, অ্যান্টিনেটাল পোস্টনেটাল কেয়ার দেয়। এরা হচ্ছে ডিজিজ কন্ট্রোল করে, তারপর ডিজিজ মনিটর করে, হাইপার সব কমিউনিকেবল, নন কমিউনিকেবল ডিজিজের সার্ভিস দেয়। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর, ইন্সপেক্টরের আন্ডারে অ্যাসিস্ট্যান্ট। তাহলে এই হলো পুরো পার্থক্য। আর যারা একদম রুট লেভেলে, যেটা আমি বললাম, এটা তো ইউনিয়ন পর্যন্ত গেল। আর একদম রুট লেভেলে, কমিউনিটি ক্লিনিক লেভেলে, একই কমিউনিটি ক্লিনিকে আবার শেয়ার করে, যেমন উপজেলা হেলথ কমপ্লেক্স শেয়ার করে ডিজিএইচএস, ডিজিএফপি, কমিউনিটি ক্লিনিকও শেয়ার করে, হেলথ অ্যাসিস্ট্যান্টও বসে, এফডব্লিউএও বসে। হেলথ অ্যাসিস্ট্যান্ট আর সিএসসিপি, এই যে সিএসসিপি, এই যে এখানে লেখা আছে দেখেন, সিএসসিপি 13,500, এখানে একটু কম আছে। তো এখানে আপনি যদি দেখেন যে, এটা বড় হচ্ছে না কেন, সরি, ও কিছুতেই বড় হচ্ছে না। সিএসসিপি হচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার, 13,500 কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার আছে, এটা সরকারি। হেলথ অ্যাসিস্ট্যান্ট সরকারি, ডিজিএইচএস বুঝাচ্ছি। এই দুটার উপর কিন্তু ডিজিএফপির অধিকার নাই, কিন্তু এখানে এফডব্লিউএও বসে, এই যে এই কমিউনিটি ক্লিনিকে। তারা কি করে, তারা স্যাটেলাইট ক্লিনিক চালায়। স্যাটেলাইট ক্লিনিক এরকম 30,000 স্যাটেলাইট ক্লিনিক আছে, যেটা ওয়ার্ড লেভেলে। এই স্যাটেলাইট ক্লিনিক সপ্তাহে 2 দিন এফডব্লিউএ এবং এফডব্লিউভি এরা যায়। এফডব্লিউভি যায়, যাওয়ার পরে তারা ওইখানে গিয়ে ওই যে টিকা দেওয়া, অ্যান্টিনেটাল কেয়ার, এগুলো করে আর কি স্যাটেলাইট ক্লিনিকে, বুঝছেন। আর হেলথ অ্যাসিস্ট্যান্টও টিকা দেয় ডিজিএইচএস এর আন্ডারে, ওরা দেয় ডিজিএফপির আন্ডারে। কিন্তু কমিউনিটি ক্লিনিকে হচ্ছে টিকা মিকা না, এটা কমিউনিটি ক্লিনিকে ওরা সব সার্ভিস দেয়, বললাম না, প্রেশার, ডায়াবেটিস, অ্যান্টিনেটাল কেয়ার। আবার যদি সিএসসিপি মিডওয়াইফ ট্রেনিং করা থাকে, এরকম খুব কম কমিউনিটি ক্লিনিক আছে যেখানে ডেলিভারিও হয়। তাহলে জিনিসগুলা এভাবে বুঝতে হবে। এই যে স্ট্রাকচারগুলো আমি আপনাদেরকে তো দিয়ে দিব। আচ্ছা, একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই নাই, সেটা হলো যে আমার লাস্ট স্লাইডও ঠিক না, লাস্ট আর কি পড়া। আমি পিডিএফটাতে যাই, এটা আরেকবার
আচ্ছা, আমি আপনাদেরকে বলেছি যে আমাদের হেলথ বুলেটিনটা দেখবেন, রিসেন্ট হেলথ বুলেটিন, এটার মধ্যে সব দেওয়া আছে। এটা এটা যেটা আমি এতক্ষণ বলতেছিলাম, আমাদের 9টা ডিরেক্টরেট আছে, 9টা ডিরেক্টরেট, 9টা ইমপ্লিমেন্টিং অথরিটি আন্ডার মিনিস্ট্রি অফ হেলথ। এই 9টা ডিরেক্টরেট আপনারা পড়লেন এতক্ষণ। ডিজেপি হচ্ছে সার্ভিস প্রোভাইডিং অথরিটি, সেজন্য এই দুটো আমি দেখালাম। রেগুলেটরি বডি এরপর বলেছি না, সেক্রেটারিয়েট আছে, রেগুলেটরি বডি আছে, ডিরেক্টরেটস আছে, তাই না? প্রথমে কি বলেছি? সেক্রেটারিয়েট, এরপর বলেছি ডিরেক্টরেটস, এরপরে বলেছি রেগুলেটরি বডিজ আছে। রেগুলেটরি বডি কি? যেখান থেকে আমাদের সার্টিফিকেট দেওয়া হয়েছে, বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল, বাংলাদেশ নার্সিং কাউন্সিল অ্যান্ড স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, ঠিক আছে? যেখান থেকে এসএসসিএম ওরা হয়, ডিএমএফ হয়, ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি, স্টেট মেডিকেল। তাহলে রেগুলেটরি বডিজ আন্ডার এমওএইচডব্লিউ, এরা হচ্ছে রেগুলেটরি বডিজ। এরপরে দেখেন আমাদের হায়ারার্কি, হ্যাঁ, হেলথ বুলেটিনটা সবাই দেখবেন, পেজ নাম্বার 20-21 লিখে রাখেন, পেজ নাম্বার 20-21 আমি পাঠিয়ে দিচ্ছি। প্রথমে আমাদের কে আছে? অনারেবল মিনিস্টার। আমাদের হেলথের জন্য হবে হেলথ মিনিস্টার, তারপরে হচ্ছে স্টেট মিনিস্টার, এরপরে হচ্ছে সেক্রেটারি, সেক্রেটারির পরে হচ্ছে অ্যাডিশনাল সেক্রেটারি, মেইনলি আসলে বড়। অ্যাডিশনাল সেক্রেটারির পরে জয়েন্ট সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারির পরে ডেপুটি সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারির পরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এরপরে আর ছোটখাটো পোস্টগুলো আছে অ্যাকাউন্টেন্ট, এইটা শেষ। এইটা হইলো সেই সেক্রেটারিয়েট যেটা আমি একটু আগে আপনাদের বলেছি যে আমাদের, এটা আমি একটু আগে বলেছি আপনাদেরকে, যেটা হচ্ছে সেক্রেটারিয়েট। দেখা যাচ্ছে কি আমার লেকচারটা? কি দেখা যাচ্ছিল? কোনটাতে দেখা যাচ্ছে, কোনটাতে দেখা যাচ্ছে না? এই যে এটা আমি যে একটু আগে দেখালাম আপনাদেরকে, এখানে সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েট হচ্ছে পলিসি মেকার, এরপরে ডিরেক্টরস হচ্ছে 9 ডিরেক্টরস, দে আর ইমপ্লিমেন্টার। এগুলো আসবে প্রশ্ন ভাইবাতে, অনেক সময় ধরা হয় যে সেক্রেটারিয়েটের হেড কে? অনারেবল মিনিস্টার, স্টেট মিনিস্টার, তারপর সেক্রেটারি। আমাদের হেলথের সেক্রেটারি আছে, ডিজিএফপি কিন্তু আলাদা সেক্রেটারি, হ্যাঁ, ডিজিএইচএস এর কথা হেলথের বলতেছি। এরপরে ডিরেক্টরেস আছে 9টা, ডিরেক্টরেস কিন্তু আবার ডিজি করে, এটা হচ্ছে ডিজি, এডিজি, তারপরে হচ্ছে আপনার ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, এই 5টা পোস্ট। আর সেক্রেটারির জন্য কিন্তু মিনিস্টার, স্টেট মিনিস্টার, তারপরে সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তারপরে হচ্ছে আপনার ডেপুটি সেক্রেটারি, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এটাতে আমি একটু আগে 20 আর 21 নাম্বার পেজ দেখবো। এরপর আমি বলেছি আপনাদেরকে ডিভিশন আছে, ডিস্ট্রিক্ট আছে, উপজেলা আছে, এছাড়া আছে কিছু আমাদের কি আছে? রেগুলেটরি বডিজ। এখানে একটা লেখা ছিল, আপনি লিখতে আছেন, যাই হোক এখানে থাকবে রেগুলেটরি বডিজ। রেগুলেটরি বডিজ হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল, যেটা একটাকে বললাম, তারপরে হচ্ছে বাংলাদেশ নার্সিং কাউন্সিল, হ্যাঁ, আর হচ্ছে আমাদের বাংলাদেশ নার্সিং কাউন্সিল, আর বাংলাদেশ স্টেট মেডিকেল ফ্যাকাল্টি, স্টেট মেডিকেল ফ্যাকাল্টি। তাহলে এই হলো আমাদের হচ্ছে পলিসি মেকারস, এই যে হায়ারার্কি পার্সোনেল অ্যাট মিনিস্ট্রি অফ হেলথ। তাছাড়া নাম্বার অফ পার্সোনেল, কো পার্সোনেল হচ্ছে এরা, সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, তারপরে ডেপুটি সেক্রেটারি, ডেপুটি চিফ যাই হোক, তারপরে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, এইগুলা হচ্ছে আবার সিরিয়াল। তারপরে আদার পার্সোনাল মধ্যে এটা হলো আমাদের সেক্রেটারিয়েট, যারা কিন্তু ইমপ্লিমেন্টিং এজেন্সি নয়। আর এইখানে বোর্ড, ওই যে 5টা রেগুলেটরি, আমি 3টা বলেছি, বাংলাদেশ নার্সিং কাউন্সিল, ডিএমএফ, তারপর হচ্ছে হোমিও ইউনানি আয়ুর্বেদিক বোর্ড, আর বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। এই 5টা রেগুলেটরি বোর্ড, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল। এরপরে যে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস শুরু হয়ে গেছে, আপনারা এইটা পড়েন, এখান থেকে সব দেখা আছে। এই যে ডিরেক্টরেট জেনারেল হচ্ছে অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল, তারপরে হচ্ছে ডিরেক্টর থাকে কতগুলা দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টার মধ্যে প্রত্যেকটা ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যেটা একটু বললাম, এটা হচ্ছে এটা ম্যানেজারিয়াল হায়ারার্কি। এখানে দেখেন ম্যানেজারিয়াল হায়ারার্কির মধ্যে যারা কাজ করে না, ইমপ্লিমেন্টিং করে, শুধু সুপারভিশন মনিটরিং করে, তারা হচ্ছে ডিজিএইচএস এর হায়ারার্কির লেভেলে। এরপরে ন্যাশনাল লেভেলে হচ্ছে ডিরেক্টর গুলা, তারপর ডিভিশনাল লেভেলে হচ্ছে আপনার ডিভিশনাল ডিরেক্টর। তো পেজ নাম্বার 20 21 22 23 এটাই আপনারা দেখবেন, ঠিক আছে? এটা পড়লে আপনারা পুরো হেলথ স্ট্রাকচারটাকে বুঝতে পারবেন। এবং তাছাড়া টাইপ অফ হেলথ ফ্যাসিলিটিস আমাদের কি কি আছে সব এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। ডিভিশনাল লেভেলে কারা আছে, ডিস্ট্রিক্ট লেভেলে সিভিল সার্জন, সুপারিনটেন্ডেন্ট, ডিরেক্টর হসপিটাল, উপজেলা লেভেলে দেওয়া আছে,
তারপরে ইউনিয়ন লেভেলে এটা হলো ম্যানেজার, যারা হচ্ছে আমাদের হেলথ ম্যানেজার, সেই পুরা জিনিসটা এখানে দেওয়া আছে। আমরা যদি জিজ্ঞেস করি যে আমাদের হেলথ ম্যানেজার কে, যেটা হচ্ছে ন্যাশনাল লেভেলে হচ্ছে ডিরেক্টর অফ ইনস্টিটিউট আর ডেপুটি ডিরেক্টর, ডিভিশনাল লেভেলে হচ্ছে ডিভিশনাল ডিরেক্টর আর ডেপুটি ডিরেক্টর, ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে সিভিল সার্জন আর হসপিটাল সুপারিনটেন্ডেন্ট, উপজেলা লেভেলে ইউএইচএফপিও আরএমও, ইউনিয়ন লেভেলে মেডিকেল অফিসার, হেলথ ইন্সপেক্টর, আর ওয়ার্ড লেভেলে হচ্ছে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। যেটা এতক্ষণ আপনাদেরকে এটাই বলতেছিলাম, এই স্ট্রাকচারটা সুন্দর করে দেখবেন। এটাই হলো আমাদের 20, 21, 22, 23 সবাই লিখে রাখেন, এটা আমি পাঠিয়ে দিচ্ছি, এটার মধ্যে থেকে এগুলো আপনারা দেখবেন। আমাদের সেক্রেটারিয়েটের স্ট্রাকচার কি, 5টা রেগুলেটরি বডিজ কি, এবং হচ্ছে আমাদের আদার কি কি আছে। ওকে, আর কি কিছু বলবেন আপনারা? কিছু জানার থাকলে বলেন, নাহলে আমি ক্লাস শেষ করবো। হ্যাঁ, বলবেন কিছু? হ্যাঁ ম্যাডাম, জি। হাবিব বলছে। ম্যাডাম আপ তো রিসেন্টলি তো ডিজিএইচএস টাকে দুইটা ভাগে ভাগ করছে, যে হেলথ এডুকেশন আর হেলথ সার্ভিস। হ্যাঁ হ্যাঁ, তো ডিজি ওইটা ডিজি হেলথ সার্ভিস, ডিজি মেডিকেল এডুকেশন। তাহলে কি এটার স্ট্রাকচার কি চেঞ্জ হবে না? এটার যে হ্যাঁ, স্ট্রাকচার তো আপনার এখানে যে স্ট্রাকচারটা আমি এখন বলতেছি এটা তো আপনার ডিজি হিসেবেই আছে, এখানে কোনো স্ট্রাকচার চেঞ্জের কিছু নাই। ওই ডিজি যদি মেডিকেল এডুকেশন থাকে তারও ডিজি, এডিজি, ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকবে। আবার আমাদের যে ডিজিএইচএস তারও ডিজি, এডিজি, ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর থাকবে। ঠিক আছে, মানে তার ডিরেক্টরেট আলাদা, আমাদের এটা হচ্ছে ডিজি মেডিকেল এডুকেশন, আর এটা হচ্ছে ডিজি। আগে মেডিকেল এডুকেশন ডিজিএইচএস এর আন্ডারে ছিল, এখন আলাদা হয়ে আসছে। এখন কিছু স্ট্রাকচার চেঞ্জ হয়েছে, একটু স্ট্রেঞ্জ হয়েছে অবশ্যই, কিছু আরেকটা ডিরেক্টরের যোগ হবে এই আর কি, ডিরেক্টর জেনারেল অফ মেডিকেল এডুকেশন। ঠিক আছে, যেই এই জন্য 11টা বলছে, কারণ 11টা অনেক আগে থেকেই বলতেছিল কিন্তু হয় নাই। রিসেন্টলি যেটা হলো সেটা হলো যে মেডিকেল এডুকেশনটাকে আলাদা করে দিচ্ছে। আমরা যে বললাম না, ডিরেক্টরেট অফ ডিজি হেলথ সার্ভিস, ডিরেক্টরেট অফ ফ্যামিলি প্ল্যান, ডিরেক্টর অফ নার্সিং, এখানে আগেও কিন্তু ডিরেক্টর অফ নার্সিং মিডওয়াইফারি এত ভাবে ছিল না, আরেকটা হয়ে গেছে এবার ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন। ঠিক আছে, হ্যাঁ একটু চেঞ্জ হয়েছে, ওই ডিরেক্টরেট অ্যাড হবে আর কি। এখন এনআইট, প্রফেসর এনআইট আগে ডিজি ছিল ডিজিএইচএস এর, এখন উনি চলে গেছে মেডিকেল এডুকেশন। তাহলে এই আর কিছু কি বলবেন? এটা গুড কোশ্চেন, কারণ মেডিকেল এডুকেশন আলাদা, এখানে আরেকটা ডিরেক্টরেট অ্যাড হয়ে গেছে, ওদেরও ডিজি আছে। তাহলে এইটা আপনাদের জানা দরকার, এই হবে না যেমন। তাহলে এখন আমি যদি একটা ছোট প্রশ্ন জিজ্ঞেস করি, ছোট্ট প্রশ্ন জিজ্ঞেস করলাম, ইউএইচএফপিও কার আন্ডারে? ইউএইচএফপিও বলেন। ডিরেক্টর অফ ফ্যামিলি প্ল্যানিং। ইউএইচএফপি তো ডিজিএইচএস এর পোস্ট, ফ্যামিলি প্ল্যানিং না। আমি আবারও বলি, ইউএফপিও এটা হচ্ছে উপজেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার, ইউএইচএফপিও হচ্ছে উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার, কিন্তু সে হচ্ছে ডিজিএইচএস এর আন্ডারে। আচ্ছা, ইউএইচএফপিও কোথায় বসে সেটা বলেন। উপজেলা। উপজেলা কি? উপজেলা হেলথ কমপ্লেক্স। আমাদের সবাই, এখন আমি প্রশ্ন করতেছি, আমি স্টপ শেয়ার, ভিডিও অন করেন, সবাই ভিডিও অন করেন, আমাদের লাস্ট প্যাকআপ। ওকে, এখন আমাদের লাস্ট প্যাকআপে এবার আমরা কিছু প্রশ্ন করব, সবাই উত্তর দিবেন যে পারেন। বলেন, ইউএইচএফপিও কোথায় বসে? বলছেন উপজেলা হেলথ কমপ্লেক্স। উপজেলা হেলথ কমপ্লেক্স কি? এটা কি হসপিটাল, আউটডোর, ইনডোর, কি জিনিস এটা? প্রাইমারি হেলথ কেয়ার, মানে প্রাইমারি হেলথ কেয়ারের আন্ডারে পড়ে। এটা তো টায়ার বলতেছেন, রেফারাল টায়ার, ম্যানেজমেন্ট টায়ার, কিন্তু উপজেলা হেলথ কমপ্লেক্স হচ্ছে একটা হসপিটাল, 50 বেডেড হসপিটাল। ওকে, ইট ইজ এ 50 বেডেড হসপিটাল। ঠিক আছে, উপজেলা হেলথ কমপ্লেক্স একটা 50 বেডেড হসপিটাল। এখন এখানে কি কে থাকবে? কনসালটেন্ট থাকবে। কনসালটেন্ট মানে স্পেশালিস্ট, হয়তোবা কার্ডিওলজিস্ট থাকতে পারে, গাইনোকোলজিস্ট থাকতে পারে, অ্যানেস্থেসিওলজি, এগুলো হলো কনসালটেন্ট। আর কি মেডিকেল অফিসার থাকবে? অবশ্যই থাকবে। ডিএমও থাকবে, হ্যাঁ মেডিকেল অফিসার থাকবে, আরএমও থাকবে, রেসিডেন্ট মেডিকেল অফিসার থাকবে, নার্সেস আছে, এসএসসিএমও আছে। ঠিক আছে, সব এটা একটা হসপিটালের মতোই, আউটডোর থাকবে, ইনডোর আছে। আচ্ছা, ইউএইচএফপিও কার আন্ডারে বলতে পারেন নাই না? ইউএইচএফপিও এর উপরে কি? ইউএইচএফপিওর বা উপজেলা হেলথ কমপ্লেক্সের উপরে টায়ারটা কি এটা বলেন।
সিভিল সার্জন। হ্যাঁ, ইউএচএফ তো সিভিল সার্জনের আন্ডারে। সিভিল সার্জন হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলের হেলথ ম্যানেজার। তাহলে আমি যদি বলি যে আমাদের ডিস্ট্রিক্টের হেলথ ম্যানেজারকে সিভিল সার্জন, কিন্তু সেটা কিসের, ডিজিএইচএস এর। আর যদি বলি ডিজিএফপির হেলথ ম্যানেজারকে ডিস্ট্রিক্ট লেভেলে ডেপুটি ডিরেক্টর। ডেপুটি ডিরেক্টর ফ্যামিলি প্ল্যানিং। তাহলে এই হলো। তাহলে আমি যদি বলি ইউএফপিও কার আন্ডারে, ডেপুটি ডিডিএফপির আন্ডারে, ডেপুটি ডিরেক্টর ফ্যামিলি। আর যদি বলি ইউএচএফপিও কার আন্ডারে, সিভিল সার্জনের আন্ডারে। ঠিক আছে, তাহলে সিভিল সার্জনের উপরে কেউ আছে? সিভিল সার্জনের উপরে ডিভিশনাল ডিরেক্টর, ইয়েস। ডিভিশনাল ডিডিএফপির উপরে ডিভিশনাল ডিরেক্টর ফ্যামিলি প্ল্যানিং, আর সিভিল সার্জনের উপরে ডিভিশনাল ডিরেক্টর হেলথ, ডিভিশনাল ডিরেক্টর হেলথ। আর এর উপরে তো আপনারা বুঝতে পারতেছেন, এর উপরে কে? এর উপরে ডিরেক্টর জেনারেল, এডিজি, তার উপরে ডিজি, এজি ডিজি, এডিজি ডিজি। তারা কি আর এগুলো জায়গায় বসে ডিস্ট্রিক্টে? নো, তারা শুধু স্বাস্থ্য অধিদপ্তরেই। তাহলে তারা হচ্ছে একেবারে উপর লেভেলে কন্ট্রোল করছে, অথরিটি। ঠিক আছে, তাহলে এইভাবে বুঝতে হবে। এখন যদি বলি সিএসসিপি কোথায় কাজ করে, সিএসসিপি, জি ম্যাডাম, সিএইচসিপি কোথায় কাজ করে? কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার। কমিউনিটি ক্লিনিকে কতগুলো আছে কমিউনিটি ক্লিনিক? 6000। 13,500 বাবা, 6,000 পপুলেশন কাভারেজ। একটা কমিউনিটি ক্লিনিকের পপুলেশন কাভারেজ 6,000। ঠিক আছে, 6 থেকে 8ও হয় না সময়, কিন্তু আমাদের বেসিক হচ্ছে প্রত্যেক 6,000 মানুষের জন্য ডোর স্টেপে হেলথ সার্ভিসকে প্রোভাইড করতেছে কে? কমিউনিটি ক্লিনিক। তাহলে এখানে খুব অল্প সার্ভিস হয় অবশ্য, তারপরেও যেটুকুই হয় মানুষের চলে যায় আর কি। এখান থেকে কিছু মেডিসিনও দেয়, কিছু কিছু মাপে টাপে আর কি চলে যাচ্ছে। এখন যদি আমি বলি যে আমাদের লোকাল সিএইচডব্লিউ বলে এদেরকে, কমিউনিটি হেলথ ওয়ার্কার, যারা বাড়ি বাড়ি গিয়ে সার্ভিস দেয়, এখানে কারা দেয় বলেন তো? হেলথে কারা দেয় আর ফ্যামিলি প্ল্যানিং এ কারা দেয়? হ্যাঁ, হেলথে দেয় এইচএ, হেলথ অ্যাসিস্ট্যান্ট। আর ফ্যামিলি প্ল্যানিং এ এফডব্লিউএ, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট। এরা দুইজনই কোথায় বসে? কমিউনিটি ক্লিনিকে বসে। ইয়েস, এরা দুইজনই সপ্তাহে 3 দিন কমিউনিটি ক্লিনিকে বসে, বাকি সপ্তাহে 3 দিন তারা হাউস হোল্ডে যায়। তারা তাদের নির্দিষ্ট, কেউ ফ্যামিলি প্ল্যানিং এর কাজ ফ্যামিলি প্ল্যানিং করে, আর হেলথ অ্যাসিস্ট্যান্টের কাজ হেলথ অ্যাসিস্ট্যান্ট করে। এরা দুইজনই আর কোথাও বসে না, এরা কমিউনিটি ক্লিনিক করে। তাহলে এরা রিপোর্ট করবে কাকে? সিএসসিপি, ডিজিএফপি কে? বুঝি নাই বাবা, কি ডিজিএফপি? এফডব্লিউএ হচ্ছে ডিজিএফপি কে রিপোর্ট সরাসরি ডিজিএফপি না, ডিজিএফপি তো ডিরেক্টরেট, মানুষ না কিন্তু। হেলথ ইন্সপেক্টর বা হেলথ, হ্যাঁ হ্যাঁ, আমি বলি হেলথ অ্যাসিস্ট্যান্ট করবে হেলথ ইন্সপেক্টরকে। হ্যাঁ, আর এফপিআই, ওই যে বলছি ইউনিয়ন লেভেলে আছে এফপিআই। তাহলে হেলথ অ্যাসিস্ট্যান্ট আবার যেহেতু কমিউনিটি ক্লিনিকে বসে, এর উপরটা হচ্ছে ইউনিয়ন। তাহলে ইউনিয়নে যারা ইউনিয়ন সাব সেন্টার, এটার জন্য হচ্ছে হেলথ ইন্সপেক্টর। তাহলে এইচএ করবে হেলথ ইন্সপেক্টরকে, এইচআই। আর যারা হচ্ছে আমার এফডব্লিউএ, তারা করবে এফপিআই কে, ফ্যামিলি প্ল্যানিং ইন্সপেক্টর। দুটাই ইন্সপেক্টর, একটা ফ্যামিলি প্ল্যানিং, একটা হেলথ ইন্সপেক্টর। আর এদের উপরে চলে যাবে সরাসরি উপজেলা হেলথ কমপ্লেক্স। ঠিক আছে, উপজেলা হেলথ কমপ্লেক্সের ইউএচএফপিও এদেরকে করবে, কিন্তু সিএসসিপি কিন্তু এদের কাউকে করবে না। সিএসসিপি সরাসরি ইউএচএফপিও কে করবে। সিএসসিপির পাওয়ার অনেক বেশি, এটা একটু অন্যভাবে ওরা এখানে আসলে মানে রিক্রুটমেন্টের ব্যাপার। রিক্রুটমেন্টের সময় এগুলাকে এমন ভাবে করা হয়েছে যে হেলথ অ্যাসিস্ট্যান্ট আর সিএসসিপি সারা জীবন ক্ল্যাশ লেগে আছে। এই জন্য কারণ হচ্ছে যে সিএসসিপি কিন্তু আলগা ভাবে আসছে, সিএসসিপি কিন্তু স্ট্রাকচারে আগে কোনোদিন ছিল না, কিন্তু এরা সরাসরি রিপোর্ট করে এই জন্য। আর হেলথ অ্যাসিস্ট্যান্ট টায়ার বেস রিপোর্ট করে। তাহলে কমিউনিটি ক্লিনিক রেফার করবে কোথায় পেশেন্টকে? উপজেলা হেলথ কমপ্লেক্স, ইউনিয়ন সাব সেন্টার। ওকে, আচ্ছা। আর ইউনিয়ন সাব সেন্টার থেকে কোথায় রেফার হবে? উপজেলা হেলথ কমপ্লেক্স। ইয়েস, উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে কোথায় রেফার হবে? ডিস্ট্রিক্ট হসপিটাল। হসপিটাল থেকে কোথায় হবে? মেডিকেল কলেজ হসপিটাল, স্পেশালাইজড হসপিটাল অথবা স্পেশালাইজড হসপিটাল। এই তো আপনারা সব বুঝে গেছেন। আচ্ছা, ডিস্ট্রিক্টের হেলথ ম্যানেজার দুইজন, একটা হলো সিভিল সার্জন হেলথের দিকে, আরেকজন কে? হসপিটাল সুপারিনটেন্ডেন্ট। ঠিক আছে,
হসপিটাল সুপারিনটেন্ডেন্ট, সিভিল সার্জন আর হসপিটাল সুপারিনটেন্ডেন্ট এরা সবাই কিন্তু ডিভিশনাল ডিরেক্টরের আন্ডারে। ওকে, আপনারা এখন সব বুঝে গেছেন, অসুবিধা নেই, পরীক্ষা দিতে পারবেন। এখন যে পারছি রেখে দেন, পরীক্ষা না পারলে দিয়ে দিবেন। হ্যাঁ এখানে এখন পারছি, এটার একটা উইটনেস আপনি, না পারলে পরে হেল্প করবেন আর কি। না না পারবেন না কেন, আমি আমার এগুলো দিয়ে দিব, এটা দেখলেই হবে। আমি জাস্ট আপনাদেরকে একটু বুঝালাম আমাদের দেশের হেলথ স্ট্রাকচার। এখন এই যে আমাদের মনে হচ্ছে আমরা ঢাকা শহরে থাকি তো এই জন্য আমরা বুঝি না। ঢাকা শহর না শুধু, যারাই ডিস্ট্রিক্ট লেভেলে থাকে সবাই আমরা মেডিকেল কলেজকে সার্ভিস সেন্টার হিসেবে ধরে নিই, অথবা আমরা প্রাইভেট থেকে সার্ভিসটা নিই, তাই না? অনেক প্রাইভেটে যাই, যে আমাদের এখন সবাই প্রাইভেটে কাজ করতেছে এখানে যারা যারা আছে, তাই নাকি? ঠিক বলি নাই? তো প্রাইভেট লেভেলে কাজ করলে যেটা হয়, এই সার্ভিসটা খুব মানে যতটুকুই দিচ্ছেন গুটি কয়েক এবং অল্প মানুষের মধ্যে আপনারা ডিস্ট্রিবিউট করতেছেন। আসলে যে সার্ভিসটা আমাদের উন্নত হওয়া দরকার সেটা হচ্ছে এই টায়ার অফ হেলথ সার্ভিস গুলাকে উন্নত করতে হবে। এটার জন্য প্রচুর এফোর্ট দিতে হবে, এখনো অনেক এফোর্ট দেওয়া বাকি, অনেক ইনস্ট্রুমেন্ট থাকে না, তারপরে কোয়ালিটি সার্ভিস খুবই খারাপ, মানুষের লাইন ধরে থাকে, মানুষ 30 সেকেন্ড করে দেখে, মানে খুব খারাপ অবস্থা। তো এদেরকে, এই পাবলিক হেলথের কাজই এটা, হেলথ সিস্টেমটাকে স্ট্রেনথেন করতে হবে, তাদেরকে ট্রেনিং দিয়ে হোক, তাদের জন্য ইনসেনটিভ দিয়ে হোক, তাদের এখানে ভালো সার্ভিস মানে কোয়ালিটি সার্ভিস দিয়ে হোক, কিউ যদি হয় সেটারও একটা কোয়ালিটি মেনটেন করতে হবে। মানে উপজেলা হেলথ কমপ্লেক্স ভিজিট করে করে আমরা এই স্ট্রাকচারটাকে বানাইছি, আমরা এখন দিচ্ছি একটা এমসিপি কর্নারে সার্ভিস। তো এগুলোর জন্য কাজ করতে হয়। পাবলিক হেলথ হলে শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে হবে না, হ্যাঁ, আমাদের হেলথ সিস্টেমটাকে উন্নত করতে হবে। যে যেভাবে পারেন আপনাদের নিজেদের যারা যেখানে থাকেন, ডিস্ট্রিক্ট হসপিটাল, উপজেলা হেলথ কমপ্লেক্স, নিজের যারা বাড়ি, গ্রাম বাড়ি সবারই আছে গ্রামে, তা সেগুলাকে একটু উন্নত করার চেষ্টা করেন নিজের এফোর্টের মাধ্যমে, কমিউনিটি এফোর্টের মাধ্যমে। দেখেন কমিউনিটি সাপোর্ট গ্রুপ আছে, সিএসজি, এবং এগুলাতে ঢুকতে পারা যায় কিনা, গ্রামের মাধ্যমে কিভাবে মানুষের সার্ভিস গুলাকে উন্নত করা যায় সেটা চেষ্টা করা দরকার। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ইটস অলরেডি 10:30, সবাই রাত হয়ে গেছে। আমি লেকচার গুলি পাঠিয়ে দিব, হ্যাঁ, আজকে যদি নাও পারি কালকে সকালে পাঠিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।